বিউটি পার্লারের কথা বলে নিয়ে যখন হচ্ছে তাদেরকে ডান্স ক্লাবে নেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে, কারণ পাসপোর্ট হচ্ছে পাচারকারীদের হাতে, মানে যিনি নিয়ে গেছে এমপ্লয়ারের হাতে। এখন তাকে ডান্স ক্লাবে নিয়ে ডান্স করার একটা পর্যায়ে তাকে কিন্তু খদ্দরের সাথে কিন্তু থাকতে হচ্ছে, রাত্রি যাপন করতে হচ্ছে। ওই খদ্দরকে ম্যানেজ করে খুশি করে বলেছে একটা শুধু ফোন করার আকুতি জানিয়েছে, ওই ফোন থেকে তার পরিবারকে ফোন করে বলেছে যে আমি বিপদে আছি, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে, টিকটকে তাকে সেলিব্রিটি বানাবে, কন্টেন্ট ক্রিয়েটর বানাবে, এইসব প্রলোভন দেখে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ওদের ভিডিও কলে পরিবারকে রাখা হয়, মা, স্ত্রী, সন্তান, বাবা, মানে কাছের মানুষকে। একটা মা যখন দেখে তার সন্তানকে পেটানো হচ্ছে, বিভৎস করে পিটাচ্ছে, তখন কিন্তু ওই মা কিন্তু যা আছে সব বিক্রি করে টাকা পাঠানো, কারণ তার কাছে দুনিয়ার কোনো সম্পদই কিন্তু আর মূল্যহীন তার সন্তানকে বাঁচার জন্য। এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি আসলেও যতটুকু সম্মান প্রাপ্য, আমরা কি ততটুকু সম্মান দিতে পারছি? বাংলাদেশ সরকার কি সেটা দিচ্ছে? যতক্ষণ পর্যন্ত আমি রেমিটেন্স পাঠাচ্ছি তখন পর্যন্ত আমি রেমিটেন্স যোদ্ধা, কিন্তু যখন আমি দেশে ফিরছি, যখন আমি পাঠাতে ব্যর্থ হচ্ছি, তখন কিন্তু আমি আর মানে কোনো স্বীকৃতির মধ্যে নাই। প্রতি বছর প্রায় 4,500 প্লাস মরদেহ দেশে ফিরছে। প্রতি বছর 4,500 প্লাস মরদেহ দেশে ফিরছে। এগুলো কি সব স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক আছে, কিছু অস্বাভাবিক আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। একটা মরদেহকে একটা ঠেলা গাড়িতে করে উঠানো হচ্ছে, টানতে টানতে বের করা হচ্ছে। ওকে এই সম্মানটুকু আমরা কি শেষ বিদায়টি কি মানে এই সম্মানটা আমরা দিচ্ছি? আমরা এয়ারপোর্টে কি করতে পারি না ভাই, যে একটা জাতীয় পতাকা খচিত একটা স্টেজ থাকবে যেখানে এই রেমিটেন্স যোদ্ধার মরদেহগুলো এসে অপেক্ষা করবে, ওখান থেকে পরিবারকে সুন্দরভাবে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারকে দেওয়া যায়? এটি কি রাষ্ট্রের মানে প্রবাসী মন্ত্রণালয় বা রাষ্ট্রের খুব বেশি খরচ হবে? জনশক্তি রপ্তানি বাংলাদেশের রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় মাধ্যম। বাংলাদেশের অনেক মানুষ স্বপ্ন দেখেন তারা বিদেশে গিয়ে তাদের আয় ইনকামের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখবেন, তার পরিবারকে ভালো রাখবেন। তাদের এই স্বপ্নের মাঝখানে দুঃস্বপ্ন হয়ে আসে দালাল চক্র, আসে মানব পাচার এবং আসে হচ্ছে সরকার এবং নীতি নির্ধারকদের নানান প্রকার উপেক্ষা। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি আল-আমিন নয়ন ভাইকে। আল-আমিন নয়ন ভাই, যিনি নিজেও একজন পাচারের শিকার হয়েছিলেন, পাচারের শিকার হওয়া একজন ভিকটিম, এবং তার মুখে আজকে আমরা শুনবো তার জীবনের এই গল্পগুলো এবং একই সাথে তিনি কিভাবে পাচার রোধে বাংলাদেশে কাজ করছেন সেই বিষয়গুলো। চলুন আমরা সরাসরি গেস্টের কাছে চলে যাই। নয়ন ভাই, আপনি ব্র্যাক মাইগ্রেশন ডিপার্টমেন্টের সাথে কাজ করছেন আর কি। ব্র্যাক মাইগ্রেশন ডিপার্টমেন্ট কি কি কাজ করে এটা প্রথমে আসলে একটু জেনে নিই আর কি। আমার নাম আল-আমিন নয়ন, আমি কাজ করছি ব্র্যাক মাইগ্রেশনের স্পেশালিস্ট কেস ম্যানেজমেন্ট হিসাবে। মূলত আমার কাজটা হচ্ছে যে ব্র্যাকের প্রতিনিধি হিসাবে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত কর্মীদেরকে আমরা সেখানে জরুরি সহায়তার দিই। সহায়তার মধ্যে আছে যেমন হচ্ছে তাৎক্ষণিক ফুড, তারপরে কোনো মানে বিদেশ ফেরত কর্মী যদি ট্রান্সপোর্ট লাগে ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন সাপোর্ট এবং হচ্ছে যে ট্রিটমেন্ট সাপোর্টটা আমরা দিয়ে থাকি। মূলত এই জায়গাটা ব্র্যাক করছে যে একজন প্রবাসী যখন দেশে ফিরে, যারা সফলভাবে ফিরছে তারা এক ধরনের মানে মর্যাদা নিয়ে ফিরছে, কিন্তু যারা বিফল হয়ে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এরা মূলত তাদেরও কিন্তু মর্যাদা আছে। তারা যে বাড়িতে যারা ফিরে, আপনি হয়তো বা দেখেছেন বা বিমানবন্দরে গেলে দেখতে পারবেন, যারা বিভিন্ন ডিপোর্টেশন ক্যাম্প থেকে ফিরে, জেলখানা থেকে ফিরে, তারা একেবারে খালি পায়ে শূন্য হাতে ফিরে, এবং তারা যে বাড়ি পৌঁছাবে এই অর্থটুকু তাদের কাছে থাকে না, এবং তারা অনেক সময় এরাদেরকে চার্টার্ড ফ্লাইটে পাঠানো হয়, বিশেষ ফ্লাইটে, যার কারণে তাদেরকে বিমানে খাবার পর্যন্ত ঠিকভাবে দেওয়া হয় না। তো ব্র্যাক মনে করে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা প্রবাসীরই তাদের মর্যাদা আছে, যাতে তারা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে, কারো কাছে যাতে কোনোভাবে সাহায্য না চেয়ে, মানে হাত পেতে নাই করে। কারণ এটা শুরু করেছিল ব্র্যাক, আমরা 2018 সালে যখন বিমানবন্দরে কাজে যাই, তখন দেখি যে কিছু নারী কর্মী ফিরতে ছিল, যারা খালি পায়ে ফিরতে ছিল, শূন্য হাতে এক কাপড়ে ফিরতে ছিল। এরা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন দোকানের মানে দোকানে গিয়ে হাত পেতে পেতে তারা হচ্ছে যে টাকা চাইতো, যে তার বাড়ি পৌঁছানোর জন্য তার গাড়ি ভাড়া নাই। তখন ব্র্যাক মনে করলো যে না, এই মানুষগুলার পাশে দাঁড়ানো প্রয়োজন,
এরপরে 2018 সাল থেকে ব্র্যাক এই যে বিমানবন্দরে হচ্ছে যে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত 2018 থেকে কাজ করছেন ব্র্যাক আমি মাইগ্রেশন। ব্র্যাকে 2017 সেপ্টেম্বরে আমি ব্র্যাকে যোগদান করি। এর পূর্বে আমি একটা মানে ন্যাশনাল একটা এনজিওতে ছিলাম, সেখানেও মানে প্রবাসীদের নিয়ে কাজ করেছি। এখন তারই ধারাবাহিকতায় ব্র্যাক কিন্তু দেশের 3টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন কাজ করছে, খুবই ভালোভাবেই কাজ করছে। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট 3টে আন্তর্জাতিক বিমানবন্দরে ব্র্যাক এই বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে। আপনি নিজে তো একসময় বিদেশে ছিলেন প্রবাসী হিসাবে আর কি, ওই অভিজ্ঞতাটা একটু জেনে আসতে চাই আর কি, শুনতে চাই। দেখেন, আমি একজন মানব পাচারের শিকার ভিকটিম। 2007 সালে আমাকে হচ্ছে যে রিক্রুটিং এজেন্সি গোল্ডেন অ্যারো লিমিটেড, বনানী 4 নম্বরে রোডে তাদের অফিস ছিল, তারা আমাকে স্বপ্ন দেখিয়েছিল এবং কমিটমেন্ট করেছিল, চুক্তি ছিল যে আমাকে মালয়েশিয়াতে সনি প্যানাসোনিক কোম্পানিতে কাজ দেওয়া হবে। তো আমি ওই সময় আমি রাজশাহীতে থাকতাম, আমার দেশের বাড়ি রাজশাহী। আমার বাবা মার আমি একটাই ছেলে ছিলাম। তো আমার পরিবার রাজি ছিল না যে আমি বিদেশে যাব, কারণ হচ্ছে যে আমি ওই সময় এমন একটা অবস্থা ছিল যে আমি নিজের জেলা শহরেই ঠিকভাবে মানে আসতাম না ভয়ে। তো আমার বাবা মা ছাড়তে রাজি হয়নি। কিন্তু ওই যে 2007 সালে আপনারা দেখেছেন যে মালয়েশিয়াতে হচ্ছে যে বিভিন্ন বিজ্ঞাপন দিত, এত সুন্দর দেশ, মাহাতি মাহমুদের দেশ, মানে টুইন টাওয়ার আছে, 2007-এর। তো এই দেখে আমার মধ্যে স্বপ্ন হলো যে না, আমিও বিদেশ যাব। আমার তখনই ছিল যে বিদেশ গেলেই মনে হয় যে হয়তো ডলার কামাই করা যাবে, অনেক টাকা বেতন পাওয়া যাবে। এবং আমাকে কমিটমেন্ট করেছিল যারা পাঠিয়েছিল, দালাল ছিল এবং হচ্ছে রিক্রুটিং এজেন্সি ছিল, তারা বলেছিল যে 30 থেকে 35,000 টাকা সেই সময় আমার বেতন হবে। তো আমি চিন্তা করলাম যে 30,000 টাকা যদি 2007 সালে বেতন হয় এবং মালয়েশিয়ার মতো একটা দেশে যদি আমি থাকতে পারি, 3 বছর পরে এসে আমি অনেক কিছু করতে পারবো, এই আশায় আমি রাজি হইলাম, যদিও আমার পরিবার রাজি ছিল না। এবং আমি নিজেই সরকারি সকল নিয়মকানুন মেনেই কিন্তু আমি আপনার হচ্ছে যে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এবং আমি জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমার ছাড়পত্র ছিল, বিএমটি কার্ড ছিল, সব কিছু ছিল। কিন্তু যখন আমি ঢাকা বিমানবন্দরে যখন বিমান উঠি, তখনও মনে করছি, আমরা তখন হচ্ছে যে 130 জন একই বিমানে গিয়েছিলাম, মনে হলো যে পুরো মালয়েশিয়া মনে হয় জয় করে আসবো যখন ফিরবো। কিন্তু যখন মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছালাম, ওখানকার চিত্র আরো ভিন্ন। গিয়ে দেখি যে শত শত বাংলাদেশি মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশনে অবস্থান করছে, যাদেরকে রিসিভ করতে কেউ আসেনি। কেউ ইমিগ্রেশন তারা কি ক্রস করেছে না ক্রস করতে পারেনি? তখন ক্রস করেনি, ওরা হচ্ছে যে নামার পরে ইমিগ্রেশন আটকা পড়েছে, যাদেরকে রিসিভ করতে কেউ আসে নাই। এর মধ্যে হচ্ছে যে চক্রের মাধ্যমে যাওয়া হয়েছে, তাদেরকে পুরো পে করা হয়েছে, টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে, সব দিয়ে দেওয়া হয়েছে। আমি 2 লাখ, তখন ছিল 2,40,000 টাকা দিয়ে। এবং একটা জিনিস শুনবেন যে গভর্নমেন্ট সবসময় বলে, প্রবাসী মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা, যে আপনারা তো যাওয়ার সময় বলেন যে 84,000 টাকা, তখন কিন্তু অভিবাসন ফি ছিল 84,000 টাকা মালয়েশিয়ায়। কিন্তু সেটা তো আমরা কেন বলি, আমরাকে বাধ্য করা হয়, কারণ এখনো সেটাই হচ্ছে যে আপনি বিদেশ যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সি আমার সাথে চুক্তি করলো যে 2,40,000 টাকা। আমি যদি আমার গল্পটাই বলি, সেম এখনো কিন্তু সেই গল্পটাই আছে, পরিবর্তন কিছুই হয়নি। তো আমি যখন 2,40,000 টাকা বিভিন্ন ধাপে ধাপে যখন তাদেরকে পরিশোধ করে দিলাম, পরিশোধ করার পরে তারপরে হচ্ছে আমার ব্রিফিংয়ে আসতে হলো। তো ব্রিফিংয়ে আসার পরে যখন আসি, তখন কিন্তু রিক্রুটিং এজেন্সি বলে দেয়, তোমার কিন্তু আজকে ফ্লাইট হবে, তুমি গিয়ে যদি বলো যে তুমি সরকারি ফির চাইতে বেশি দিয়েছো, তাহলে কিন্তু তোমার ফ্লাইট দেবো না। এখন আমি চিন্তা করলাম যে আমি তো সব টাকাই দিয়ে দিয়েছি, আর আমার তো তখন তো মনে চোখে মুখে স্বপ্ন যে আমি বিদেশ গেলে সেখানে লাখ লাখ টাকা কামাই করব। আমি একটু এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। 84,000 টাকা যে ফি, এটা হচ্ছে সরকারি ফি? সরকারি ফি। সেটা কি বাংলাদেশ সরকার নেয় নাকি? না, বাংলাদেশ সরকার নির্ধারণ করে দিয়েছে একজন শ্রমিক মালয়েশিয়া যেতে হলে তার 84,000 টাকা সর্বসাকুল্যে এটা রিক্রুটিং এজেন্সি খরচ হবে, এবং এই টাকার বেশি রিক্রুটিং এজেন্সি নিতে পারবে না। যদি নেয় তাহলে তার লাইসেন্স কিন্তু বাতিল করা হবে। এটা কিন্তু গভর্নমেন্টের নীতিমালাতেই আছে। তো সেক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি, আমি যে দিয়েছি 2,40,000, এখন রিক্রুটিং এজেন্সি আমাকে নিষেধ করে দেয় যে তুমি যদি গিয়ে বলো 2,40,000 দিয়েছ, মানে 84,000 টাকার বেশি বললে তোমার হচ্ছে বিদেশ যাওয়া বাতিল হয়ে যাবে। এই যে তোমার টিকিট সব রেডি, কিন্তু তুমি যদি ঝামেলা করো তাহলে কিন্তু তুমি যেতে পারবে না। এখন আমরা চিন্তা করি, বা আমি চিন্তা করেছি, সব টাকা তো দিয়ে দিয়েছি, ঝামেলা করে লাভ কি? আমাকে কি সরকার বললে কি ওই টাকা বাকিটা ফেরত দিতে পারবে? এরম তো নজির নাই। তখন কিন্তু আমি বাধ্য হয়ে বুকে হাত দিয়ে বলেছি আমিও 84,000 টাকা দিয়েছি।
এই বলে ধরেন যে আমরা তখন চলে গেলাম। যাওয়ার পরে মালয়েশিয়াতে দেখি যে তাহলে আমি সকল কিন্তু নিয়মকানুনই মেনেছি। যাওয়ার পরে যখন দেখলাম যে আমার পূর্বে থেকে আরো শত শত বাংলাদেশি মালয়েশিয়া ইমিগ্রেশনে অবস্থান করছে, যাদেরকে কেউ রিসিভ করতে আসেনি, তাদের মতো আমারও ভাগ্য ইয়ে হলো। এবং তখনই কিন্তু আমার চোখে মুখ থেকে স্বপ্ন কিন্তু চলে গেল যে এই বুঝি আমিও বিপদে পড়তেছি। আমরা সেখানে 2 দিন ছিলাম, আমাদেরকেও রিসিভ করতে আসেন। তো আমাদের সাথে যে কন্ট্যাক্ট ফর্ম ছিল সেটা আমরা ভাষাও জানতাম না, আমাদের কাছে কোনো খাবার ছিল না। আমরা যে ব্যাগে বা লাগেজে যে শুকনা খাবার নিয়েছি সেটাও বেল্টের ওই পারে, ইমিগ্রেশন ক্রস না করলে পাচ্ছি না। আমরা টয়লেটের পানি খেয়ে 2 দিন কুয়ালালামপুর বিমানবন্দরে থাকতে হয়েছিল, কারণ আমাদের কাছে তো কোনো টাকা নেই যে আমরা কোনো খাবার কিনে খাবার। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চাইলেই তো ওইভাবে তো খাবার কিনে খাওয়াও মানে বিশেষ করে শ্রমিকদের ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ ওই টাকা তো থাকে না। তো তখন আমরা কন্ট্যাক্ট ফর্ম বের করে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতা নিলাম, বললাম যে আমরা আসছি এই কোম্পানিতে, মানে আমরা দেখায় মানে ইশারাতে বোঝানোর চেষ্টা করছি যে এই কোম্পানিতে আসি, কিন্তু আমাদের তো রিসিভ করতে আসে নাই। তো ওই দেশের ইমিগ্রেশন পুলিশ তখন হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্মে দেওয়া ওই দেশের পিটিসি আউটসোর্সিং কোম্পানিকে ফোন করলো। ফোন করার পরে তারা হচ্ছে আমাদেরকে রিসিভ করতে আসলো বিমানবন্দরে 2 দিন পরে। রিসিভ করে আমাদেরকে ছোট ছোট গ্রুপে রিসিভ করার পর ছোট ছোট গ্রুপে ভাগ করে ফেললো। তো আমাকে একটা মাইক্রোবাসে উঠানো হলো, যেখানে আমরা 6 জন ছিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা পথ পাড়ি দিয়ে একটা গোডাউনে নিয়ে রাখলো, বড় একটা রুম, যেখানে পূর্বে থেকে আরো প্রায় 150 থেকে 250 মানুষ যারা গিয়ে কাজ পায়নি, কেউ 5 মাস, কেউ 6 মাস, কেউ 2 মাস, 1 মাস এরকম টাইমে অবস্থান করছে। তো তারা তখন আমাদেরকে বলে তোমরা কি করতে আসলে, আমরাই তো কাজ পাইনি। তো আমরা তখন তো আর ওদের নিয়ন্ত্রণে চলে গেছে, আমাদের তো কিছু করার নাই। এরপরে একদিন পরে আমাদেরকে আরেকটা গাড়ি আসলো, এসে আমাদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদেরকে রাত্রে বেলায় একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে খাবার খাইতে নামাইতে বলা হলো। তো আমরা 6 জন ছিলাম, আমরা নামলাম। নামার পরে তখন আমাদেরকে খাবারের পরে আমাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করানো হলো। দাঁড় করিয়ে দেখলাম যে আরেকটা মাইক্রোবাস আসলো। আসার পরে ওখান থেকে একজন মালায়ু এবং 2 জন তামিল নাগরিক ছিল, তারা বের হয়ে আমাদেরকে দেখলো। দেখার পরে ওরা আঙ্গুলের ইশারা করছে যে না ঠিক আছে চলবে। তো এই বলে আমাদেরকে তখন বললো তোমরা ওই গাড়িতে উঠো যারা নিতে আসলো। আমরা উঠলাম। এরপরে গাড়ির গ্লাস দিয়ে দেখছি যে কিছু টাকা যারা নিয়ে যাচ্ছে আমাদেরকে, তারা যারা নিয়ে আসলো ওই রুম থেকে কিছু টাকা লেনদেন হলো। তখনই বুঝলাম যে আমাদের ভাগ্যে আমরা 6 জন ছিলাম। তখন চিন্তা করলাম যে আর আমাদের ভাগ্যে হয়তো বা মানে ভালো কিছু নাই, আমাদেরকে বিক্রি করে দেওয়া হলো। এরপরে আমাদেরকে নিয়ে যে মালয়েশিয়ার একটা জঙ্গলে রাখা হলো। আমাদের কাজ দেওয়া হলো যে জঙ্গল কাটতে হবে মালয়েশিয়ার। তো আমরা প্রথম দিনই রাজি না হলে আমাদেরকে মারধর করলো। এরপরে বাধ্য হয়ে আমরা তখন হচ্ছে যে জঙ্গল কাটার কাজই করা। তো কুয়ালালামপুর থেকে কত দূর এটা? এটা কুয়ালালামপুর থেকে যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছিল। আমরা সকালে যে পৌঁছেছি, আমাদেরকে সন্ধ্যার পরে জার্নি শুরু করেছিল, মধ্যখানে খাবার দিয়েছিল, এরপরে সকালে যে পৌঁছালাম। পৌঁছানোর পরে তারপরে তখন আমরা কাজ করতে রাজি হলে মারধর করলো এবং বলে তোদেরকে তো বিক্রি করে দিয়েছে, টাকা দিয়ে যেতে হবে। তো আমাদের কাছে তো কোনো টাকা নাই, কিছু নাই। তো পাহাড়ের চূড়ায় কাঠের ঘরে থাকতে হতো আর ঝর্ণার পানি খেতে হতো। আর ওরা কিছু চাল ডাল এগুলো দিয়ে আলু দিয়েছিল, যেখানে আলুর দম এবং ডাল রান্না করে আমরা খাইতাম। তো আমরা যখন ওই জঙ্গলগুলো কেটে, পাহাড়ের জঙ্গল কেটে ওরা হচ্ছে হয় পাম বাগান বা রাবার বাগান করবে, এরকম কোনো প্ল্যান্টেশন কাজ করবে। তো যখন পাহাড়ের চূড়ায় পালিয়ে যাব চিন্তা করি, তো যখন পাহাড়ের চূড়ায় উঠে দেখি যে লোকালয় দেখলে ওখান থেকে পালিয়ে যাব, কিন্তু যখন দেখি তখন কোনো লোকালয় দেখতে পাই না, দেখি জঙ্গল আর জঙ্গল। তখন চিন্তা করি যদি এখান থেকে যায়, আরও যদি জঙ্গল গভীর হয় তাহলে তো আরও বিপদ। হ্যাঁ, তখন তো যাবে না। তো ভাই জঙ্গল যখন কাটতাম দেখতাম গাছের ডালে সাপ ঝুলতেছে, তখন দৌড় দিয়ে পিছনে পালিয়ে যেতাম, যে হচ্ছে হয়তো বা পাথর মারতাম, তখন সাপ সরে গেল, তখন আবার কাটা শুরু করতাম। বড় বড় রামদা ছিল, গানবোট ছিল, মাথায় জ্যাকেট। আপনারা টোটাল 6 জনই ছিলেন নাকি ওখানে আরো আগে? আমরা 6 জনই ছিলাম, আর কেউ ছিল না, এবং কোনো বিদ্যুৎ ছিল না, কাটে মানে পাহাড়ের মধ্যে। তো এবং যখন দেখতাম যে নিচে মোটা মোটা সাপ, তখন আমরা পালিয়ে যেতাম। দেখেন, আমি কৃষকের ঘরের ছেলে, আমি ঝুঁকের ভয়ে কিন্তু কখনো আমি জমিতে যেতাম না। আমাদের দেশে ভাগ্যের পরিণতি এমন ছিল যে আমি যখন জঙ্গল কেটে ঘরে ফিরতাম, তখন দেখতাম যখন আমার পোশাক খুলতাম তখন দেখতাম শরীরে 8-10টা ঝুঁক লেগে আছে। উপায় নাই। এক পর্যায়ে আমরা 2 মাস গেল, বেতন দেয় না, আমাদের পরিবার জানে না কিন্তু আমরা কোথায় আছি। আমরা বলতেও পারিনি যে অবস্থায়, পরিবার ধরেই নিয়েছে কোনো একটা বিপদ হয়েছে। এরপরে আমরা তো তারপরে একদিন সুপারভাইজার গেলে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সুইসাইড করব, এছাড়া আমাদের কোনো পথ নাই।
তো আমরা বললাম যে আমরা বোঝানোর চেষ্টা করলাম ইশারা দিয়ে যে তুই যদি আমাদেরকে না ফেরত দিস তাহলে আমরা এখানে সুইসাইড করবো, এছাড়া আর আমরা পারতেছি না। তারপরে উনি পরের দিন আমাদেরকে নিয়ে গিয়ে সে আবার পিটিসি কোম্পানিতে আমাদেরকে ফেরত দেওয়া হলো। তারপরে বাকি 5টা মাস আমাদের বন্দি জীবন শুরু হলো। আমাদেরকে রুমের মধ্যে রেখে একটা রুমে বাথরুমের পানি খেতে হতো, একটা টয়লেট ব্যবহার করতে হতো, এক রুমে কোথাও 100 জন, কোথাও 80 জন, কোথাও 150 জন, এক এক রুমে এক এক জায়গায় রাখতো, বাইরে দিয়ে তালাবদ্ধ অবস্থায় রাখতো। তো একদিন সিদ্ধান্ত নিলাম এভাবে তো জীবন চলে না, আর কতদিন আমরা থাকবো, পরিবার জানে না কি অবস্থায় আছি, কোথায় আছি, খাওয়ার ঠিক নাই, ঘুমানো ঠিক নাই, পালা করে ঘুমাতে হতো। তখন সিদ্ধান্ত আমরা নিই যে আমরা এখান থেকে আমরা দূতাবাসে যাব। একদিন রাতের আধারে থায়ের গ্লাস ছিল, ভেঙে আমরা দূতাবাসে যাই এবং দূতাবাসে বিষয়টি জানাই। বাংলাদেশি দূতাবাস এবং এক বাঙালির সহযোগিতা, আমরা যখন রাস্তায় বের হয়ে যাই একজন আমাদেরকে সহযোগিতা করেছিল এবং তাদের সহযোগিতায় আমরা দূতাবাসে যাই। দূতাবাসে যে কমপ্লেন করি, এরপরে দূতাবাস বলল যে আমরা বললাম যে আমরা স্যার কাজের জন্য আসি, আমরা গরিবের ছেলে, আমরা কাজ করি। 2007 7 মাস পরে। তো বললাম স্যার আপনার যদি কাজের ব্যবস্থা করতেন তাহলে আমরা থাকবো, না হলে আমরা অন্য জায়গায় যদি কাজ দেন, এই কোম্পানিতে থাকবো। তো বলে আমাদের কাজ দেওয়ার ক্ষমতা নাই। তা আমরা বলি তাহলে আমরা দেশে ব্যাক করব। তো এরপরে সিদ্ধান্ত হলো যে আমরা দূতাবাস দেশে ব্যাক করব। এরপরে আমরা 7 জনই আমরা 80 জন দেশে ফিরি পর্যায়ক্রমে। আমরা সেখানে আন্দোলন করি, দেশে ফেরার জন্য অনশন করি, আমাদেরকে মারধর করা হলো দূতাবাসের মধ্যে। দূতাবাসে রিপোর্ট করার পর ঠিক কতদিন ছিলেন দেশে আসা পর্যন্ত? দেশে আসা পর্যন্ত দূতাবাস 20 দিন মতো আমরা দূতাবাসের একটা সেফ হোমে ছিলাম। তারপরে আমাদেরকে প্রথম ফ্লাইটে 11 জন দেশে আসলো। দেশে আসার পরে যখন আমি ঢাকা বিমানবন্দরে আসি, তো আমরা তো একবার শূন্য হাতে এসেছি, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, খালি হাতে এক কাপড়ে আসি। তো এখানে বাড়ি যাব কিভাবে, তখন বসে বসে চিন্তা করতাম এবং ওইটা মিডিয়াতে আসে। এরপরে যেহেতু ওই সময় আমরা তখন আন্দোলন করি মালয়েশিয়া দূতাবাসে, তখন সেই সময় সচিব ছিলেন, তখন মানে আপনার 111-এর সময় আব্দুল মতিন চৌধুরী ছিলেন প্রবাসী মন্ত্রণালয়ের সচিব। তো উনি একদিন রাত্রে যাই, 2 দিন পরে রাত্রে যাই ঢাকা বিমানবন্দরে এবং দেখে বললো এখানে তো যেহেতু মিডিয়াতে বিষয়গুলো আসছে এবং সচিব কমিটমেন্ট করেছিল দেশে এসে টাকা ফেরত দিবে, আমাদেরকে সশরীরে দেখে আসছিল। তখন আমরাকে বললো যে এখানে তো টাকা দেওয়ার জায়গা না, তোমাদেরকে আসতে হলে অভিযোগ করতে হবে বিএমইটিতে, অভিযোগ করে তোমরা যদি প্রমাণিত হয় তাহলে তোমরা টাকা ফেরত পাবা। আমরা রাজি হলাম। এরপরে আমরা বিএমইটিতে অভিযোগ করলাম, করে বিএমইটি থেকে আমাদেরকে বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা দিল, আমরা গাড়ি ভাড়া দিল, সেটা চাই। এবং এরপরে আমরা অভিযোগ করে ওই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করে আমরা সম্পূর্ণ টাকা ফেরত পাই এবং তার প্রমাণিত হয় যে উনি আমাদের সাথে এই ধরনের প্রতারণা করেছে। 2,40,000 টাকা আমাদেরকে ফেরত দেন। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তো তখন মালয়েশিয়ার বিভিন্ন গোডাউনে দেখেছি এবং দূতাবাসে যখন গিয়েছিলাম তখন দূতাবাসে দেখেছি, দূতাবাসের সামনে, ওভার ব্রিজের নিচে, ফুটপাতে, জঙ্গলে হাজার হাজার বাংলাদেশি ঘুমাচ্ছে। তখন সিদ্ধান্ত নিলাম যে আমি তো আমার অধিকার আদায় করলাম, তো আমার মতো যারা ওই দেশে এখনো মানবতার জীবনযাপন করছে তাদের জন্য কিছু করা দরকার। তখন ওই যে নিজের ঘটনাটাকে আমি শক্তিতে রূপান্তর করে আমি করলাম যে না, আমাকে মানুষের জন্য কাজ করতে হবে এবং আমি এই প্রবাসীদের যাতে কেউ যাতে আমার মতো আর ভাগ্য বরণ না করে। সে 2007 সাল থেকে কাজ শুরু করেছি, এখন পর্যন্ত করে যাচ্ছি প্রায় 17 বছর। এবং শুরুতে একটা বাংলাদেশের একটা বেসরকারি সংস্থা ছিল শিশুক, সেখানে করেছি। এবং তখন একটা চিন্তা ছিল যে আমি তো মানে তো ওটা একটা ছোট প্রতিষ্ঠান ছিল, তো আমার ইচ্ছা ছিল যে একটা বড় কোনো প্ল্যাটফর্মে গেলে হয়তো আরও বেশি মানুষকে সহযোগিতা করতে পারবো, আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো। তখন থেকে একটা ইচ্ছা ছিল। এরপরে 2017 সালে আমি ব্র্যাকে যোগদান করি। এরপর থেকেই যে ব্র্যাক যখন মানে আমাকে বলা হলো যে আপনি যে কোনো মানুষের সেবা করার জন্য কোনো ধরনের মানে আমাদের নাই যে আপনি মানুষকে সহযোগিতা করতে যা প্রয়োজন আপনি দেন, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে, বিমানবন্দর প্রবাসীদের পাশে। আজকে ব্র্যাকে যোগদানের পরে দীর্ঘ 7 বছরে 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 36,000 মানুষকে আমি নানাভাবে সহযোগিতা করেছি ব্র্যাকের। এবং ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, যেখানে গাড়ি ভাড়ার জন্য আমি হাত পেতেছিলাম, আজকে ওই জায়গাটায় দাঁড়িয়ে 36,000 মানুষকে সহায়তা করেছি নানাভাবে। এটা বলতে পারি যে আমার জন্য আল্লাহ পাকেরই একটা ইচ্ছা যে যাতে আমি মানুষের সেবা করতে পারি। আমি সবসময় আমার ছিল যে আমি যেভাবে আর যাতে কেউ এটা না হয়, এই মানুষগুলোর পাশে দাঁড়াবো। এই ছিল আমার প্রবাস জীবন এবং কর্মের বর্তমান যে গল্পটা। আপনি নিজে যেহেতু পাচারের শিকার হয়েছেন এবং পাচার নিয়ে আপনি কাজ করছেন, বাংলাদেশে পাচার হয়ে আসা বিভিন্ন
শ্রেণী পেশার মানুষজন বিদেশ থেকে পাচার হয়ে ফিরে আসেন আবার বাংলাদেশে আর কি। কেউ কেউ হয়তো ফিরে আসে না, লাশ হয়ে ফিরে আসে না, আমরা নিউজে দেখি এগুলো আর কি। পাচার হওয়ার সব থেকে মানে কি বলবো যে প্রধান প্রধান ওয়েগুলো আসলে কি, কোন কোন পথে মানুষ আসলে পাচার হয় আর কি? যদি আমি বলি যে 5টা আমাকে বলেন যে এই এই পথে মানুষ আসলে পাচার হয়, যেগুলো আসলে আমি বা আমার দর্শকরা আসলে পয়েন্ট আউট করতে পারবে যে আচ্ছা এই ঘটনা, তার মানে এখান দিয়ে যদি আমি যাই তাহলে আমি পাচার হব, পাচার হওয়ার একটা সুযোগ আছে। সো এই আমাকে যদি এরকম 5টা পয়েন্ট আপনি আমাকে বলেন আর কি। আমি 2007 সাল থেকে এই মানব পাচার বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছি বা কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে আমাদের সময়ের পরিবর্তনে কিন্তু পাচারের ধরনও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। পাচারের ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি বলি মানব পাচার এমন একটা পর্যায়ে পড়েছে যে মানে পাচারকারীরা যারা আছে তারা এত অর্গানাইজড, মানে এক দেশ থেকে আরেক দেশ, শুধু তারা বাংলাদেশে না, এদের কিন্তু ওই ডেস্টিনেশন কান্ট্রিতেও কিন্তু তাদের কিন্তু মানে প্রতিনিধি আছে এবং তারা খুবই করছে। যদি বলি যে আগে আমরা ছোটতে জানতাম, যদি মানব পাচার বলতে এটাই জানতাম, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের গ্রামে একটা সচরাচর ছিল ছেলে ধরা। ছেলে ধরা কি, আমাকে হয়তো বা একটা বিস্কিট, একটা চকলেট অথবা খেলনার বা প্রলোভন দেখে ধরে নিয়ে যে পাচার করে দেবে, এটা কিন্তু জানতাম। এবং জানতাম যে নারী আর শিশুরাই শুধু পাচার হয়। কিন্তু এখন এই বর্তমান সময়ে মানব পাচার প্রতিরোধে দমন আইন 2012 সালের পর থেকে যখন গভর্নমেন্ট ডেটা করা শুরু করলো, এখন দেখবেন যে পাচারের সংখ্যায় কিন্তু পুরুষরা সবচেয়ে এগিয়ে, মানে তাদের সংখ্যাটা বেশি। কারণ কত পার্সেন্ট টোটাল পাচারের সংখ্যার মধ্যে? পাচারের সংখ্যার মধ্যে যদি বলি যে পুরুষ, তাও তো মানে 60 থেকে 70% পুরুষের সংখ্যা আছে। এটা হচ্ছে যে পুরুষকে কর্মসংস্থানের নামে মানব পাচার করা হচ্ছে। আপনি যদি দেখেন যে এই যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছে, আপনার কম্বোডিয়া, মায়ানমার, তারপরে হচ্ছে যে ইরাক বা বিভিন্ন দেশেই যদি বলি যে মানব পাচারের ঘটনাগুলো ঘটতেছে যেভাবে, সেটা হচ্ছে যে এদেরকে বলা হচ্ছে, কাউকে কিন্তু ধরেন যে আমাকে যদি বলা হয় যে কোনো দালাল বা মানব পাচারকারী যদি বলে যে আপনাকে পাচার করবো, আমি কিন্তু যাবো না। যদি আমাকে প্রলোভন দেখানো হয়, যদি আমারটাই বলি যে আমাকে বলা হচ্ছে প্যানাসোনিক কোম্পানি, আমাকে তখন যদি বলতো যে তোমাকে আমি জঙ্গল কাটতে দেবো বা তোমাকে বিক্রি করা হবে, তাহলে তো আমি যেতাম না। তো এই কর্মসংস্থানের কথা বলেই কিন্তু মানে হচ্ছে যে এই মানব পাচারটা হচ্ছে। এবং মানব পাচার আইনের ব্যাখ্যায় স্পষ্ট করে বলা হয়েছে যে কাউকে যদি কোনো কাজের উদ্দেশ্যে, এবং এমনকি যদি তাকে মানে কর্মসংস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়, কিন্তু যে পাঠাচ্ছে তার উদ্দেশ্য যদি খারাপ থাকে, আমাকে কাজের জন্য পাঠিয়েছে, আমার বৈধ সব কিছুই আছে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে, যিনি পাঠাচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে যাওয়ার পরে সে কাজ পাবে না, বন্ডেড লেবার হয়ে যাবে, বা তাকে জিম্মি করা হবে, বা তাকে নির্যাতন করা হবে, বা তার কাছ থেকে মুক্তিপণ আদায় করা হবে, তাহলে কিন্তু সেটাও মানব পাচারের মধ্যে পড়ে। তো দেখেন এখন যেটা বর্তমান সময়ে আপনি যে 5টা পাচারের মানে ধরনের কথা বলছেন, যদি বলি, একটা তো আমরা ক্রস বর্ডার এটা জানি যে ইন্ডিয়াতে বিশেষ করে নারী এবং শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি ইন্ডিয়াটা যদি দেখেন, এদের ডেস্টিনেশন কোথায় হয় এই নারী শিশুদেরকে? এদের ডেস্টিনেশন কিন্তু ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে নিয়ে যায় তাদেরকে ব্রোথেলে কিন্তু মানে সেল করা হচ্ছে, তাদেরকে সেক্স ওয়ার্কার হিসেবে কিন্তু ব্যবহার করা হচ্ছে। আপনাকে যদি বলি যে এদের যেটা হচ্ছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে যে কাউকে বলা হচ্ছে যে মডেল হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে বিউটি পার্লারের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে, কাউকে হয়তো বা কোনো কোম্পানিতে জবের কথা বলে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি এখন যে পাচারের ধরনের সবচেয়ে বড় যে মানে লক্ষণ টার্গেটটা হচ্ছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, ডিজিটালাইজ সিস্টেমটাকে ব্যবহার করে কিন্তু পাচার করা হচ্ছে। যে আপনি ফেসবুকের মাধ্যমে দেখছে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, আপনি দেখবেন যে টিকটকের মাধ্যমে কিন্তু বিশেষ করে ইন্ডিয়াতে বেশি পাচার হচ্ছে। টিকটকে তাকে সেলিব্রিটি বানাবে, কন্টেন্ট ক্রিয়েটর বানাবে, এইসব প্রলোভন দেখে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে দেশের বাইরে আপনি চিন্তা করেন, যদি আমি নারীদের যদি বিষয়টা বলি, যে দুবাই হচ্ছে ডান্স ক্লাবে নিয়ে যে হচ্ছে তাদেরকে হচ্ছে দিকে, কিন্তু তাদেরকে বলা হয় যে ওখানে বিউটি পার্লারের কাজ, অথবা কফি শপে কাজ, অথবা রেস্টুরেন্টের কাজ, এই বলে মানে একটা বয়সের নারী, বিশেষ করে তরুণীদেরকে টার্গেট করছে পাচারকারীরা, এবং তাদেরকে ভিজিট ভিসায় কিন্তু দুবাই নিচ্ছে। দুবাইয়ে নিয়ে তাদেরকে ডান্স ক্লাবে দেওয়া হচ্ছে, ডান্স ক্লাব, বারে। একটা টাইমে আমি এরকম মানে বেশ কিছু নারীকে উদ্ধার করতে আমি সহায়তা করেছি, এবং আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের দূতাবাস, প্রবাসী মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসতে সক্ষম হয়েছি। তাদের কাছ থেকে যে গল্পগুলো শুনেছি, সেটা হচ্ছে তাদেরকে এই যে বিউটি পার্লারের কথা বলে নিয়ে যখন হচ্ছে তাদেরকে ডান্স ক্লাবে নেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে, কারণ পাসপোর্ট হচ্ছে
পাচারকারীদের হাতে, মানে যিনি নিয়ে গেছে এমপ্লয়ারের হাতে। এখন তাকে ডান্স ক্লাবে নিয়ে ডান্স করার একটা পর্যায়ে তাকে কিন্তু খদ্দরের সাথে কিন্তু থাকতে হচ্ছে, রাত্রি যাপন করতে হচ্ছে, এবং একাধিক খদ্দরকে তাদেরকে করতে হচ্ছে, এবং ওদের উপায় নাই, কারণ তারা তো একটা রুমের মধ্যে বন্দি, একটা মানে গুন্ডির মধ্যে বন্দি। তারা কিন্তু ওই রুম থেকে গাড়িতে করে নিয়ে আসে, আবার কিন্তু তাদেরকে কিন্তু ওই রুমে নিয়ে যায়, ওরা কিন্তু কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকে না। এরকম কিছু আমি ভিকটিম পেয়েছি যারা ওই খদ্দরকে ম্যানেজ করে, খুশি করে বলেছে, একটা শুধু ফোন করার আকুতি জানিয়েছে, ওই ফোন থেকে তার পরিবারকে ফোন করে বলেছে যে আমি বিপদে আছি, আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তখন ওই সূত্র ধরে আমরা ওই পাচারকারীকে খুঁজে বের করেছি, আইনের আশ্রয় দিয়েছি, আইনের দিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি, মামলা করেছি, করার পরে কিন্তু ভিকটিমটা নিয়ে আসি। আপনি সেমটা কিন্তু এখন হচ্ছে মালয়েশিয়াতে, দুবাইটাই হলো, এখন কিন্তু মালয়েশিয়াতে এই ধরনের মানে সংখ্যাটা বেশি। আর পুরুষের ক্ষেত্রে যদি বলি, যে দেখেন আপনারা জানেন যে এখন যেটা হচ্ছে স্ক্যাম সেন্টারে এই হচ্ছে কম্পিউটারের কাজের কথা বলে চাকরির কথা বলে কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এগুলো নিয়ে তাদেরকে কিন্তু বাধ্য করা হচ্ছে যে স্ক্যাম সেন্টারে কাজ করতে। এটা আরেক ধরনের পাচার, মানে আরেক ধরনের কৌশল। এরাও নিজেরাও ভিকটিম, আবার ওদেরকে বাধ্য করা হচ্ছে অন্যদেরকে ভিকটিম বানানো। যদি বলি ইউরোপ, আমেরিকার মতো কিছু দেশের মানুষদেরকে টার্গেট করে স্ক্যামের মাধ্যমে ধরেন যে এদেরকে হচ্ছে যে মানে যদি বলি যে তাদের কাছ থেকে অর্থ আদায় করা, কখনো মানে নারীর মানে একজন ফিমেলের আইডি ব্যবহার করে, ফেক আইডি ব্যবহার করে তার সাথে সম্পর্ক তৈরি করে তার কাছ থেকে একটা মুনাফা করা, এটা কিন্তু একটা চক্র এদেরকে বাধ্য করছে। এটা হচ্ছে যে আপনি কম্বোডিয়া, তারপরে হচ্ছে কিছুদিন আগে মায়ানমার থেকে মানে ফিরিয়ে নিয়ে আসা হলো 17 জনকে, তারপরে হচ্ছে ভিয়েতনাম, লাওস এইসব অঞ্চলে এই সংখ্যাটা বাড়ছে। আবার হচ্ছে ভূমধ্যসাগর, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে, এখানকার ধরনটা আরেক রকম, যে তাদেরকে এটা কেউ জেনেও যাচ্ছে যে সে এইভাবে যাবে, আবার কাউকে বাধ্য করা হচ্ছে। এবং লিবিয়াতে নিয়ে এখান থেকে হচ্ছে দুবাই থেকে লিবিয়া, দুবাইতে ফ্লাইটে নিচ্ছে, দুবাই থেকে হচ্ছে হয়তো বা মিশর অথবা বেনগাজি বা লিবিয়ার আশপাশে নিচ্ছে, সেখান থেকে কিসে নিচ্ছে, দুবাই থেকে ফ্লাইটে যাচ্ছে, ফ্লাইটে যাওয়ার পরে তারপরে লিবিয়াতে ঢুকানো হচ্ছে, লিবিয়াতে ঢুকে ওখান থেকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা, আমাদের বাংলাদেশিদেরকে মাফিয়াদের কাছে বিক্রি করে দেওয়া হয়। এখন মাফিয়ারা কিন্তু কারা, এরাও ফির আবার বাংলাদেশি, অন্য দেশেরও আছে, কিন্তু এদের লিডিংটা বাংলাদেশিরা দিচ্ছে, দিয়ে তাদের রুমের মধ্যে আটকে রেখে নির্যাতন করা হয়। এবং এইটা এমন একটা এতে যে আপনি দেখেছেন হয়তো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে ওদের ভিডিও কলে পরিবারকে রাখা হয়, মা, স্ত্রী, সন্তান, বাবা, মানে কাছের মানুষকে ভিডিও কলে রেখে তারা হচ্ছে নির্যাতন করে, শারীরিক নির্যাতন করে, এমনকি বিভৎস করে হচ্ছে তাদেরকে হচ্ছে যে পেটানো হয়। এবং যখন সে চিৎকার দেয়, ওনার একটা মা যখন দেখে তার সন্তানকে পেটানো হচ্ছে, বিভৎস করে পিটাচ্ছে, তখন কিন্তু ওই মা কিন্তু যা আছে সব বিক্রি করে টাকা পাঠানো, কারণ তার কাছে দুনিয়ার কোনো সম্পদই কিন্তু আর মূল্যহীন, তার সন্তানকে বাঁচার জন্য সে কিন্তু সেল করে দিচ্ছে। দিয়ে হচ্ছে ওরা তখন নাম্বার দেয়, বিকাশ নাম্বার দেয়, ব্যাংক অ্যাকাউন্ট দেয়, যে এইভাবে টাকাটা হচ্ছে পাঠানোর জন্য। তখন কিন্তু ওই পরিবার ওই ওয়েতে ওই টাকাটা পাঠাচ্ছে, পাঠানোর পরও তো মুক্তি মিলছে না, তখন আরেক হাতে উনি ধরেন যে 7 লাখ টাকা নিয়েছে, উনি তখন আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, সে আবার এইভাবে নির্যাতন করছে, এক একজন 17, 18, 20, 25, 35 লাখ টাকা পর্যন্ত দিতে হয় তাদেরকে বাঁচানোর জন্য। আবার কাউরে ফাইনালি গেম দিচ্ছে, ওরা গেম বলে। আপনি লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার ভূমধ্যসাগরে যে নৌকা পথে যাবে, ট্রলারে করে যাবে, এটাকে গেম বলে। ওদের আবার গেম ঘর আছে, একটা গেম ঘর আছে, ওই গেম ঘরে নিয়ে ওখানেও নির্যাতন করা হয়, নির্যাতন করে গেমের জন্য টাকা চাওয়া হয়, যারা টাকা দেয় তাদেরকে গেম দেয়। এরকমও আমি ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসি, যাদের গেম দেওয়া হয়েছিল কিন্তু ভূমধ্যসাগরের একটা জায়গায় গিয়ে নৌকা ডুবে গেছে অথবা ট্রলার বাস্ট হয়ে গেছে। ওটা তো আপনার কিছু থাকে হচ্ছে যে মানে কাঠের আর কিছু প্লাস্টিকের। তারপরে ওখান থেকে নিজেরাই দেখেছে যে ভিকটিমরা ফিরেছে, কত বাংলাদেশি ওদের চোখের সামনে মারা গেছে। কেউ কেউ আবার ভাসতে ভাসতে হয়তো তিউনিশিয়া বর্ডারে গেছে, তিউনিশিয়া কোস্টগার্ড উদ্ধার করেছে, উদ্ধার করে আলজেরিয়া পাঠিয়েছে, তিউনিশিয়াতে রেখেছে, আবার কাউকে লিবিয়াতে পাঠিয়েছে। তো এই ধরনের হচ্ছে। তো আমাদের যে জায়গাটাই
দেখেন আমরা যদি বলি যে মানব পাচারের যে এই ঘটনাগুলো ঘটছে, অ্যাওয়ারনেসও হচ্ছে, আমরা বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন অ্যাওয়ারনেস করতেছি, কিন্তু কোথাও যেন একটা গ্যাপ হচ্ছে, মিসকমিউনিকেশন হচ্ছে না। তো কেন এই পাচার কমছে না? দেখেন যে পাচারের যে ধরনগুলো হচ্ছে আমরা কিন্তু দেখছি এখন, যেটা বললাম যে সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আপনি দেখবেন যে ফেসবুকে স্ক্রল করছেন, ওখানে আছে কানাডা যাওয়ার সুবর্ণ সুযোগ, তারপরে হচ্ছে ইউরোপে যাওয়ার, মাল্টা যাওয়ার, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন দেশেরই আসে, হ্যাঁ, স্টুডেন্ট ভিসা। কিন্তু যিনি দিচ্ছে এই অ্যাডমিনকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার রাষ্ট্রকে আগে আসতে হবে। এগুলো জাস্টিফাই হবে কিভাবে? যেমন ধরেন যদি মানে আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগে অ্যালগরিদম একরকম ভাবে কাজ করে যে আমি যদি এখন ইউএস এর কোনো ইউনিভার্সিটিকে সার্চ করি, দেখা যাবে এরপর থেকে ইউএস এর ইউনিভার্সিটিগুলোর বিজ্ঞাপনই আমার কাছে আসে, এবং এই এজেন্সি সেই এজেন্সি, একই সাথে শুধু ইউএস এর না, ইউরোপেরও আসবে, কানাডারও আসবে, বা এশিয়ারও হয়তো কিছু ইউনিভার্সিটির আসবে, এবং বিভিন্ন বিজ্ঞাপন আসতে শুরু করে যে আপনি বিদেশে যেতে চান কিনা, কানাডায় যেতে চান কিনা। কোনটা আসলে রাইট, কোনটা আসলে রং, কারা আসলে ফ্রড, এটা কিভাবে বুঝবে? মানে জনগণ বুঝবে কিভাবে? এখন জনগণ তো বোঝার কোনো নাই। এখন এর জন্য বলছি যে আমাদের যদি এইটার জন্য আলাদা যে এই যে আমাদের সেল আছে, দেখেন মানব পাচার কিন্তু মনিটরিং সেল আছে, মানব পাচার দমনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, গভর্নমেন্টের আছে, কিন্তু সেটাকে যদি আরও শক্তভাবে মনিটরিং করা হয়, যে যখনই ফেসবুকে দেখছে এবং ওই কোম্পানি যিনি এই বিজ্ঞাপনটা দিয়েছে তার কোনো আসলে এই ধরনের মানে রাইটস নাই যে সে এই ধরনের মানুষকে পাঠাতে পারবে স্টুডেন্ট বিষয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা যদি বলি, আমি যদি বলি যে এই ধরনের কিন্তু সংখ্যা আমরা দেখি না। এবং আপনি দেখেন যে আমাদের সুন্দর একটা আইন আছে, আইনের হচ্ছে যে মানে চমৎকার কিন্তু আইন, মানব পাচার আইন, সেখানে সব বিধান রাখা আছে, কিন্তু আসলে এটার যে ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু হচ্ছে না, বিচার কিন্তু শেষ হচ্ছে না। আইনে বলা হয়েছে যে 90 কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে, 180 কার্যদিবসের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে, কিন্তু বাস্তবতা কিন্তু তার ভিন্ন। এবং রিসেন্টলি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে উল্টো মানব পাচারকারীরা, যেহেতু আপনি জানেন ফিনান্সিয়ালি ভাবে খুবই স্ট্রং, কারণ এরা মানুষের কাছ থেকে ঠগিয়ে টাকা নেওয়া, আর ভিকটিমরা হচ্ছে সবচেয়ে উইক এবং এর প্রত্যন্ত গ্রামের একটা মানুষ। উল্টো মানব পাচারকারীরা তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে ভিকটিমদের বিরুদ্ধে। আমি ধরেন যে বিদেশ থেকে আসছি, আমি ওই পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করেছি, পাচারকারী উল্টো তারপরে আমার বিরুদ্ধে একটা মামলা করেছে, মিথ্যা মামলা দিয়েছে। ওনার টাকা আছে, উনি একটু ইনভেস্ট করেছে, আমি কিন্তু এখন দৌড়ের উপরে আছি। তাহলে আমি বিচারের জন্য কিভাবে যাব? কারণ আমি তো এখন ভয়ের মধ্যে আছি। তো এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সুনির্দিষ্ট একটা কাঠামো তৈরি না করতে পারবো, বা এগুলোর যদি এই অপরাধ দমনের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা কার্যকরী ব্যবস্থা না নিতে পারবো, আইন প্রয়োগ না করতে পারবো, আইন মানে আপনার হচ্ছে যে বিচার কাজগুলো শেষ না করতে পারবো, ন্যায় বিচার নিশ্চিত না করতে পারবো, ততদিন পর্যন্ত আসলে মনে করি যে এই ধরনের অপরাধ মানে ঘটতেই থাকছে। আপনি জাস্ট ইমাজিন রাজশাহীর, আপনি যে জায়গা থেকে এসেছিলেন সেইখানের রাজশাহীর কোনো একটি প্রত্যন্ত গ্রাম থেকে একটা ছেলে বা একটা মেয়ে এখন মালয়েশিয়াতে যাবে অথবা মিডল ইস্টের কোনো একটি কান্ট্রিতে যাবে আর কি, তার কি কি চেক করা উচিত এই যাওয়ার আগে? যাওয়ার আগে তো অবশ্যই তার ভিসাটা ঠিক আছে কিনা চেক করবে, এবং তার সাথে যে এগ্রিমেন্টটা হচ্ছে এগ্রিমেন্টটা সঠিক কিনা, কারণ এগ্রিমেন্টগুলো অনেক সময় এখানে রেকর্ডিং এজেন্সিগুলো তারা নিজেরা বানিয়ে দেয়, ওই কোম্পানির সাথে কিন্তু এগ্রিমেন্ট হয় না। তো এই এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা সেটা দেখবে, এবং তার প্রথম তো তার পাসপোর্টটা নিজেই করতে হবে, যাতে পাসপোর্টে প্রপার ইনফরমেশন, যদিও বা এখন নিজেরাই পাসপোর্ট মানে হচ্ছে, দালালের এটা মানে অনেকটা কমে গেছে, কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু দালাল প্রথাটা আছেই। যদি আমরা মিডলম্যান বলি, যে মানে আমি যদি বলি আমার গ্রাম থেকে, আমার রাজ্যের প্রত্যন্ত একটা গ্রাম থেকে একটা মানুষ যখন ঢাকায় আসে বিদেশ যাওয়ার জন্য, তখন কিন্তু কারোর না কারোর মাধ্যম হয়ে আসে, আসার পরে একটা রেকর্ড এজেন্সিতে যায় বা কোনো একটা সাব এজেন্টের কাছে যায়, ওখান থেকে কিন্তু তার কিন্তু কার্যক্রমটা শুরু হয়। তো উনি যে কাজটা করতে হবে, ওনার যখন প্রপার কাগজপত্র দিবে, কিন্তু এখানে একটা জায়গায় এজেন্সিগুলো একটা প্রতিবন্ধকতা তৈরি করে রাখে, সেটা হচ্ছে আপনি তো আগে কাগজপত্র পাচ্ছেন না, আপনাকে ফ্লাইটের দিন অথবা আগের দিন আপনাকে কাগজ দেওয়া যায়, হয়তো আপনাকে একটা ভিসা কপি শুধু দিয়েছে,
যে ভিসা কপিটা আছে, যে সৌদি আরবে ধরেন, যে আমি এক্সাম্পল দিচ্ছি, একটা ভিসা কপি, এই ভিসা দিয়ে আপনি কি করবেন, যে ভিসা ঠিক আছে, সেই ভিসায় কি লেখা থাকছে না কোন প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন? না, ভিসাতে কিন্তু লেখা থাকছে না, এবং কাজ সেটাও লেখা নাই ভিসাতে, জাস্ট আপনি এন্ট্রি ভিসা। তাহলে কিভাবে জাস্টিফাই করবে? ধরেন যদি আমরা যখন আমরা পাচার নিয়ে কথা বলছি, পাচার রোধের জন্য আসলে কি কি পলিসি আসলে অনুসরণ করলে একটা মানুষ নিজেকে পাচার থেকে রক্ষা করতে পারে, ওইটা আসলে আমি জানতে চাচ্ছিলাম। আমাদের সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। একটা মানুষ এখন কিন্তু খুবই, আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে গেছে প্রযুক্তিতে, ইন্টারনেট এখন কিন্তু প্রত্যেকটা গ্রামে কিন্তু চলে গেছে, প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কাছে কিন্তু স্মার্টফোন, মানে সবার কাছে কিন্তু স্মার্টফোন প্রায় চলে গেছে, সবাই কিন্তু ঘরে বসে এই করতে পারে। এখন আসেন, এই প্রক্রিয়াটা কিভাবে হয়? একটা এজেন্সি, একজন ধরেন যে বিদেশ যেতে যখন সে সম্মতি দেয় যে সে বিদেশ যাবে, একটা রিক্রুট এজেন্সিতে আসে, সেটা যার মাধ্যমে আসুক, এজেন্সি তার ভিসা প্রসেস করে, ভিসাটা আসার পরে এরপরে এই ভিসাটা বিভিন্ন হচ্ছে অ্যাম্বাসি থেকে স্ট্যাম্পিং করে, অথবা ওই ভিসার ই ভিসাতেই সে যেতে পারবে। কিন্তু ম্যান পাওয়ার নেওয়ার সময় যেটা করে, জনশক্তি ব্যুরোতে নেওয়ার সময় তার কিন্তু এগ্রিমেন্ট জমা দিতে হয়, এবং আন্ডারটেকেন দিবে হচ্ছে রিক্রুট এজেন্সি, যে আমি ওই ব্যক্তিকে বিদেশে পাঠানোর জন্য তার কাজ এই কোম্পানিতে যাচ্ছে, এবং কোনো কারণে সে যদি ফেরত আসে তাহলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব। এবং এটা নিয়ম অনুযায়ী গভর্নমেন্ট তার ডেটাবেজে দিবে, ওই ব্যক্তির নামে কিন্তু একটা সার্ভারে কিন্তু একটা আপনার আইডি ওপেন হয়ে যাবে, এবং যেখানে হচ্ছে তার এই তথ্যগুলো থাকবে, এবং কোন এজেন্সি পাঠাচ্ছে। অনেক মাইগ্রেন্ট আছে যারা যাচ্ছে, ও জানেই না কোন এজেন্সি তার ক্লিয়ারেন্স দিয়েছে, কারণ সিস্টেমটা তো ওই পর্যন্ত তার দোরগোড়ায় যায় নাই। এখন আসেন, যে আমার কিন্তু স্মার্ট কার্ডে কিন্তু লেখা আছে আমার কত ঘন্টা বেতন, মানে থাকার কথা, যে আমার স্যালারি কত, কোন কোম্পানিতে যাচ্ছে, কাজ কি, আমার আসার সময় বিমান টিকিট, আমার টোটাল ফ্যাসিলিটি থাকবে। তাহলে আসেন, এই তথ্যটা তো আমি বিদেশগামী, আমি যাব, তাহলে এই তথ্যটা যদি আমি কোনো একটা সার্ভার থেকে আমার পাসপোর্ট নাম্বার দিয়ে আমি সার্চ করতে পারি, ঠিক আছে, সেফটির জন্য আমার ফোনে রেজিস্ট্রিত ফোনে আমার ওটিপি যাবে, আমি ঢুকে দেখব, তখন আমি সিদ্ধান্ত নিতে পারবো যে আমার সব কিছু ঠিক আছে কিনা। ধরেন যে আমি গ্রামে বসে দেখলাম, আমাকে এজেন্সি বললো তোমার তো সব রেডি, তোমার আগামী 7 তারিখে ফ্লাইট, ঢাকায় চলে আসো। আমি বাড়িতে বসে তখন দেখবো, যে দেখি তো আমাকে তো বলেছিল সনি প্যানাসোনিক কোম্পানিতে কাজ, আসলে কি কাজ। কিন্তু আমার যদি বলি, আমার কন্ট্যাক্ট ফর্মে ছিল পিটিসি কোম্পানি, এটা কখন দিয়েছে, বিমানে ওঠার আগে দিয়েছে, তখন তো আমার কিছু করার নাই। কিন্তু যদি আমি ঘরে বসে দেখতে পারি, যে আমাকে তো আমার দালাল বা মিডলম্যান বলেছে সৌদি আরবে একটা রেস্টুরেন্টে কাজ, কিন্তু উনি ঢুকে দেখলো যে না, তার তো লেবার, তার তো বেতন বলেছিল 1500 রিয়াল, এখন তো দেখছি এখানে 600 রিয়াল, উদাহরণ দিচ্ছি, তখন সে সিদ্ধান্ত নিতে পারবে না আমি যাব না। দেশের মধ্যে কিন্তু সিদ্ধান্ত নিতে পারলো, কিন্তু এই সিস্টেমটা গভর্নমেন্ট, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিএমএটি এমনভাবে করেছে, তারা ছাড়া কেউ এটা দেখতে পারবে না। তো ভাই, আমার তথ্য আমি যদি না দেখতে পারি, আমার তো প্রয়োজন, ওটা তো আমার জন্য দেওয়া হয়েছে, আপ করা হয়েছে, আমি যদি না দেখতে পারি, এই সিস্টেম যদি আমি ঢুকতে না পারি, তাহলে কার জন্য এটা করা হয়েছে? তো আমি বলছি যে আপনি এই সিস্টেমটা যদি ডেভেলপ করা হয়, এই সিস্টেমটা যদি যিনি যাবে সে তার মতো করে দেখতে পারে, তাহলে উনি তখনই সিদ্ধান্ত নেবে, বাড়িতে বসে সিদ্ধান্ত নেবে আমি যাব না। ধরেন এই সিস্টেমটা এখনো পর্যন্ত সবার জন্য ওপেন করা হয়নি, কিন্তু এই সময়ে এসে যদি কেউ যেতে চায় আর কি, ধরেন আমি যদি যেতে চাই আর কি সৌদি আরবে, আমাকে বলা হলো সৌদি আরবে কোনো একটা কফি শপে আমার চাকরি হবে। এখন কফি শপে চাকরি হচ্ছে না ডেজার্টের মধ্যে চাকরি হচ্ছে নাকি কোনো সমুদ্রের মাঝখানে চাকরি হচ্ছে, এটা আমি আসলে কিভাবে জানবো? মানে জানার এখন এক্সিস্টিং ওয়ে কি আছে? এখন মানে বর্তমান সময়ে আসলে ওই রিক্রুটিং এজেন্সি ছাড়া কিন্তু কেউ ওই করতে পারবে না। কারণ আপনাকে বলি, কন্ট্যাক্ট ফর্মগুলোও কিন্তু ওইভাবে, যে বলছি তো যে প্রপার ওয়েতে, এখন এটা তো আগে দিচ্ছে, কিন্তু এছাড়া কিন্তু জানার আর কোনো পথ নাই। ধরেন যে আমি বিদেশগামী, আমি গভর্নমেন্টের একটা আছে, জেলা জনশক্তি অফিস আছে, সেখানে যা বললাম দেখেন তো আমার কি আছে, উনিও কিন্তু আমার কিন্তু বলতে পারে না, উনিও বলে আমি জানি না, আমি বলতে পারবো না। তো যদি না বলতে পারে, গভর্নমেন্ট বডি যদি না বলতে পারে, যিনি আমাকে ছাড়পত্র দিচ্ছে সেই যদি ওখানে মানে অপারগতা করে, তাহলে আমার তো জানার কোনো আর ওয়ে নাই। কারণ আমাকে কাগজপত্র কখনোই আগে দেওয়া হয় না। আমার যে কফি শপের চাকরি, না আপনি যেটা বললেন সমুদ্রের মাঝে, না রাস্তা ক্লিনিংয়ের কাজ, আমার তো এটা তো, আমি তো ওই ভিসা কপিতে কিন্তু কোথাও এটা উল্লেখ থাকে না। এখন আপনার যতক্ষণ পর্যন্ত এগ্রিমেন্ট না হবে, তো এগ্রিমেন্টটা কখন হচ্ছে, জাস্ট যাওয়ার দিন, তখন জেনে তো আর আমার তো কোনো কিছু করার থাকে না। অলরেডি তো আমি তো সব টাকা পে করে দিয়েছি তাকে,
সব টাকা তো আমি দিয়ে দিয়েছি, এখন তো আমি বিমান, এমনও হয় এয়ারপোর্টে গিয়ে, বিমানবন্দরে গিয়ে গেটে ঢোকার সময় তার পাসপোর্ট টিকিট, তাকে বলা হয় তুমি এয়ারপোর্টে চলে যাও, আমার লোক যে দেবে। এয়ারপোর্ট গেটের সামনে তখন বলা হচ্ছে যে এই দ্রুত, এই যে তোমার এই যে পাসপোর্ট, এই টিকিট, এই বিএমইটি কার্ড, এটা নাও, তুমি ঢুকে যাও 6 নম্বর, এই গেট দিয়ে ঢুকে যাও, 1 2 3 4 যেটা হোক। আর উনি এখন ধরেন কারা বিদেশ যাচ্ছে, সবচেয়ে গ্রামের, প্রত্যন্ত গ্রামের মানুষগুলো, বিশেষ করে যারা আমাদের প্রবাসী হিসাবে যাচ্ছে বা শ্রমিক হিসাবে যাচ্ছে, এখন সে ইংলিশে লেখা একটা কন্ট্যাক্ট ফর্ম দিল, উনি কি আর পড়তে পারবে? উনি কি সিদ্ধান্ত নিতে পারবে যে যাবো না? ওই টাইমটুকু তার আছে। তাহলে কেন এটা, এই সিস্টেমটা যদি ডেভেলপ না করতে পারি, মানে মানে উনি কি করবে? গ্রামে বসে কি করবে? রাত জেলা শহরে তো পারবে না, ঢাকাতে তো পারবে না। আচ্ছা, তার মানে আমি আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ বলি বা স্মার্ট বাংলাদেশ বলি, অনেক দূর ডিজিটালাইজেশন হয়েছে সবকিছুতে কম আর বেশি, কিন্তু ম্যান পাওয়ার এই রপ্তানির ক্ষেত্রে এখনো পর্যন্ত ডিজিটালাইজেশন কিছু হয় নাই বাংলাদেশে, এখনো কোনো কিছু পর্যন্ত হয়নি। হ্যাঁ, একটা জিনিস ডিজিটালাইজেশনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঘরে বসে সে ছাড়পত্র নিতে পারছে, অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু অ্যাপ্লাইয়ের পরে আমি কি পাচ্ছি, আমার বেনিফিট কি, এটা কিন্তু আমি পাচ্ছি না। ছাড়পত্র কার কাছ থেকে? ছাড়পত্র ধরেন যে এটা বিএমইটি থেকে আমি রেজিস্ট্রেশন করলাম, এখন বলছে যে আমরা ডিজিটালাইজে, আমরা ঘরে বসে রেজিস্ট্রেশন, জেলাতে রেজিস্ট্রেশন করা যাচ্ছে, অ্যাপসে ঢুকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। আমি রেজিস্ট্রেশন করলাম, ঠিক আছে আমি সৌদি যাব, আপনাকে বলি। এরপরে আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমার ম্যান পাওয়ারের জন্য আমি অ্যাপ্লাই করলাম, ফিঙ্গার দিলাম, কিন্তু বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে কাজটা আমার কি, এটা তো আমি তো ওই ঢুকে তো ডিজিটালাইজের ঢুকে তো আমি দেখতে পাচ্ছি না যে আমার আসলে কাজটা কি ছিল। আমাকে দালাল যেটা বলে দিয়েছে, মিডলম্যান যেটা বলেছে, এজেন্সি যেটা বলে, ওটাই বিশ্বাস করা ছাড়া কোনো ধরনের আর কোনো এভিডেন্স আমার কাছে আর নাই, বা আমি দেখতেও পাই না, আমি সিস্টেমে দেখতে পাই না। মানে এটা আমার মাথায় অনেক দিন ধরে এসেছে যে ধরেন ফেসবুক একটা অ্যাপস, সোশ্যাল মিডিয়া অ্যাপস আর কি, যেখানে আমি ঢুকছি, দুবাই থেকে আমাকে কেউ একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা আমি পাঠাচ্ছি, আমরা বন্ধু হয়ে যাচ্ছি তার সাথে। একই রকমভাবে লিঙ্কডইনেও সেম বিষয়, লিঙ্কডইনে আমি আমার অ্যাকাউন্ট খুলছি, আমার চাকরি লাগবে, আমি কাউকে অ্যাপ্লাই করলে দুবাইতে, তার যদি মনে হয় যে হ্যাঁ আমি পারফেক্ট, আমাকে একটা জব দিচ্ছে আর কি। বা ধরেন আমি যদি ধরে নিই কোনো একটা স্যাস মডেলের কথা ধরে নিই আর কি, ধরেন বা ধরেন ফুড পান্ডার মতো কোনো একটা অ্যাপসের কথা আমি ধরে নিই, যে আমার খাবার লাগবে, আমি অ্যাপ্লাই করলাম, ওইখান থেকে একজন খাবার পাঠিয়ে দিল, খাবার চলে আসলো আমার কাছে। এই যে দুইটা মাধ্যমকে বা দুইটা জায়গাকে অ্যাপস কানেক্ট করছে আর কি, দুবাইয়ের একজন মানুষ ঢাকার একজন মানুষকে ফেসবুক কানেক্ট করছে বা লিঙ্কডইন কানেক্ট করছে, বা ফুড পান্ডা একজন খাবার বেচছে একজন কিনছে, দুজনকে ফুড পান্ডা কানেক্ট করছে আর কি। এমন কোনো মার্কেট প্লেস নাই যে মার্কেট প্লেসে আমি বিদেশে যেতে চাই, আমি সৌদি আরব যেতে চাই বা কাতারে যেতে চাই, আমি বসে এখানে রেজিস্ট্রেশন করব, ওইখান থেকে কাতারে কেউ একজন অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ আমি এই লোকটাকে নিতে চাই, দিস ইজ মানে এই লোকটা আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে, লাইক উনি হয়তো আমাকে কাতারে নিয়ে ওনার একটা সুপার শপে ম্যানেজার হিসাবে আমাকে বসাতে চায় আর কি, বা সুপার শপে একজন ক্লিনার হিসাবেই আমাকে রাখতে চায় আর কি। আমি অ্যাপ্লাই করলাম, উনি ওইখান থেকে দেখলো, দেখুনি আমাকে কনফার্মেশন দিল, সেই কনফার্মেশন নিয়ে গিয়ে আমি বাংলাদেশের গভর্নমেন্টের যে বিদেশ মন্ত্রণালয় আছে বা প্রবাসী মন্ত্রণালয় আছে সেখানে দেখালাম এবং ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। এইভাবে কি কোনো প্রসেস ডেভেলপড হয়নি এখন পর্যন্ত? মানে আমাকে ম্যানেজার, মানে আমাকে মিডলম্যান বলতে আসলে এজেন্সি লাগবে, এজেন্সি ছাড়া কোনো ওয়ে নাই। মানে এখন পর্যন্ত যেটা আছে যে আমাকে ম্যানুয়ালি যেতে হবে, এই ধরনের কোনো, আপনি যেটা বললেন হ্যাঁ চমৎকার, এটা যদি হইতো, কিন্তু আমরা এই ধরনের কিন্তু প্র্যাকটিস তৈরি করতে পারিনি। যদিও বা নিয়মে কিন্তু বলা আছে, আমাদের বিধিমালায় বা আমাদের আইনে কিন্তু এটা আছে যে একজন কর্মী ও বিদেশ যেতে যখন ইচ্ছা পোষণ করবে, একজন মানে গ্রামের একটা ছেলে, তখন সে কিন্তু প্রথমে হচ্ছে অনলাইন ডাটাবেজে এন্ট্রি করবে, গভর্নমেন্টের ডাটাবেজে, এবং ডাটাবেজে এন্ট্রি করার পরে তার ওখানে যোগ্যতা দিবে, শিক্ষাগত যোগ্যতা, তার যা যা ক্রাইটেরিয়া আছে সে দিবে। এরপরে যে কোম্পানি হোক, রিক্রুটিং এজেন্সি হোক, ওর চাহিদা অনুযায়ী ও তখন ওই ডাটাবেস থেকে যারা যারা অ্যাপ্লাই করে রেখেছে, রেজিস্ট্রেশন করছে, তাদেরকে নেবে, তাদেরকে উনি ফোনের মাধ্যমে হোক, যেই প্রক্রিয়াতে হোক, তাদেরকে নিয়ে আসবে, নিয়ে এসে তার ইন্টারভিউ নিবে, নেওয়ার পরে সিলেক্ট করবে। এটি কিন্তু আপনি যদি দেখেন এখনও যে গভর্নমেন্টের যে নিয়োগ অনুমতি দেওয়া হয় রিক্রুটিং এজেন্সিগুলোকে, প্রবাসী মন্ত্রণালয় থেকে শ্রমিক পাঠানোর জন্য যে মানে নীতিমালা ইটা দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে প্রত্যেকটা কর্মীকে করতে হবে তাদের ডাটাবেস থেকে, কিন্তু বাস্তবে তো সেটা হয় না। তো বাস্তবে যদি না হয়, গভর্নমেন্টের মনিটর মানে এটা মনিটরিং এর তো মানে সুযোগ
ইচ্ছা, আমি বলবো যে সদিচ্ছা, মানে ইচ্ছাটা নাই, চাইলে কিন্তু করতে পারে। আজকে দেখেন, আজকে কিন্তু দক্ষিণ কোরিয়া যেটা যাচ্ছে, এটা কিন্তু এক্সাম্পল হতে পারতো। দক্ষিণ কোরিয়া কিন্তু খুবই সুন্দর একটা চমৎকারী করেছে। এটা হচ্ছে বুএসএল করছে, অবশ্যই তাকে ডাটাবেজ এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে বুএসএল ওই ডাটাবেজ থেকে তার তথ্য নিবে, নিয়ে তারপরে তাকে মেসেজ পাঠাবে। উনি যদি আগ্রহ হয়, তাহলে মানে আগ্রহী হয়, তাহলে তাকে ওই সিস্টেমের মধ্যে এসে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা নয়ন ভাই, আমি একটু আরেকটু ক্লিয়ার হয়ে জানতে চাই আর কি। লেটস সে ধরেন এরকম একটা আইডিয়া যে এটা তো ধরেন ভালো একটা স্টার্ট আপও হতে পারে আর কি, এইটা মানে যেহেতু এখানে আর্নিং এর স্পেস আছে, এখানে একটা বিজনেস আছে, আপনি মানুষকে পাঠালে সেখান থেকে কিছু কমিশন পাবেন, এজেন্সিগুলো দীর্ঘ বছর ধরে এগুলো করে খাচ্ছে। সো এই দেশের এজেন্সি যখন কিছু মানুষকে নিয়ে সৌদি আরবে যায়, তখন সৌদি আরবে কোনো একটা এজেন্সির হাতে হ্যান্ড ওভার করে, রাইট? এই এজেন্সি তো সৌদি আরবে গিয়ে 1 by 1 কোম্পানিকে দেয় না মানুষগুলো, সে সৌদি আরবের কোনো একটা এজেন্সির সাথে টাই আপ করে, এখান থেকে ও 50 জন লোক নিয়ে যায়, নিয়ে গিয়ে সৌদি আরবের এজেন্সিকে দিয়ে দেয়। সৌদি আরবের এজেন্সি সেই 50 জনকে 5 জন করে 5টা কোম্পানিতে হয়তো ডিস্ট্রিবিউট করে দেয়, অথবা 50টা কোম্পানিতে ডিস্ট্রিবিউট করে দেয়, রাইট? এভাবেই তো কাজটা হয়, ফাংশনটা করে। তো ওয়াই নট যে এই যে এজেন্সি বাংলাদেশ থেকে মানুষ নিয়ে যাচ্ছে, সেই এজেন্সি নিজের মতো করে একটা অ্যাপস ডেভেলপ করবে, সেই অ্যাপসে সকল ডেটা থাকবে, সেই ডেটা দেখে আমি আসলে বুঝতে পারবো যে আমার কবে ফ্লাইট হবে, কবে আমি যাচ্ছি, আমার ডিটেলস ডকুমেন্টস সেখানে থাকবে। সেই অ্যাপসে আমার অ্যাক্সেস থাকার সাথে সাথে আমার ওয়াইফের, আমার মায়ের, বাবার, তাদেরও অ্যাক্সেস থাকবে। তারা, আমি যদি বিদেশ চলেও যাই, তারা ওই অ্যাপসের থ্রুতে জানতে পারবে আমি কোথায় আছি, কি অবস্থা আছে, কোন কোম্পানিতে আছি, কত মাস ধরে আছি। আমি যদি কোনো কারণে হারিয়ে যাই, গভর্নমেন্ট ওই অ্যাপসের থ্রুতে আমাকে ফাইন্ড আউট করবে যে এই মানুষটা ওই দেশে গিয়েছিল, কিভাবে ছিলাম আর কি। সো এরকম একটা জিনিস সরকারই বা কেন ডেভেলপ করছে না, বা এজেন্সিগুলোই বা কেন ডেভেলপ করছে না আর কি? আপনি কিন্তু চমৎকার একটা আইডিয়া দিয়েছেন। ধরেন যে আপনার এই আইডিয়াটাকে যদি ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এবং যখন এরকম অ্যাপস থাকবে, কিন্তু কেন হচ্ছে না, এখন কেন হচ্ছে না, এই কেনর উত্তর কিন্তু আসলে আমাদের দেশে কিন্তু খুবই কঠিন। কারণ এখানে আমি যদি মনে করি, আমি দীর্ঘ 17 বছর প্রবাসীদের নিয়ে কাজ করছি এবং নিজেও একজন প্রবাসী শ্রমিক। আমি একটু অ্যাড করি আপনাকে, একটা অ্যাপস ডেভেলপ করতে অনেক বেশি টাকা লাগে না। হ্যাঁ, আপনি 1 লক্ষ টাকা একটা অ্যাপস ডেভেলপ করতে পারবেন, 10 লক্ষ টাকায় পারবেন, 1 কোটি টাকা হলে অনেক ভালোভাবে পারবেন আর কি। একটা অ্যাপস ডেভেলপ করা কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট ব্র্যাকের জন্যই কোনো ব্যাপার না। ব্র্যাক যদি নিজে একটা অ্যাপস ডেভেলপ করে, যে অ্যাপসের থ্রুতে বাংলাদেশের মানুষ, যদি ব্র্যাক রিলায়েবল, ডেফিনেটলি মানুষ ব্র্যাকের রিলায়েবল হিসাবে জানে। ম্যান পাওয়ারের বিজনেস ব্র্যাকের আছে কি আমি শিওর না, ব্র্যাকের আছে তো। সো ধরেন ব্র্যাকের আছে, এই সাম্প্রতিক সময়ে গ্রামীণ ম্যান পাওয়ার শক্তি বলে সামথিং কিছু একটা বোধহয় অনুমোদন পেয়েছে, কথা হচ্ছে আর কি, আমি ক্লিয়ার না যদিও। তো বড় বড় কোম্পানি, গ্রামীণ ব্যাংক বলেন, ব্র্যাক বলেন, বা অন্য আরো বড় কোম্পানি যারা আছে, যারা রিলায়েবল, দীর্ঘদিন যাবত তারা যে সেক্টরে কাজ করছে, ওই সেক্টরে তারা নাম করেছে, তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে, একটা অ্যাপস ডেভেলপ করা তাদের জন্য কোনো ব্যাপারই না। একটা অ্যাপস ডেভেলপ করে তারা অ্যাপসে মার্কেটিং করলে, তো ধরেন ব্র্যাকের একটা প্রজেক্টের নাম হচ্ছে আড়ং, আড়ংয়ের তো মার্কেটিং হয়, সারা দেশের মানুষ আড়ংয়ে গিয়ে কেনাকাটা করে। ইনফ্যাক্ট বিদেশি রাষ্ট্রদূতরা এসে, বিদেশি সরকার প্রধানরা এসে পর্যন্ত আড়ং নিয়ে কথা বলে। যেমন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার বলেছিলেন যে আমার তো খুব ইচ্ছা করে আড়ংয়ে গিয়ে কেনাকাটা করি, তো উনি আড়ং শব্দটা বলেছিলেন আর কি। তার মানে আড়ং তো সেই পরিমাণ মার্কেটিং করেছে, যার কারণে বিদেশের একজন প্রধানমন্ত্রী আড়ং এসে কেনাকাটা করতে উইশ করছেন বা আগ্রহ প্রকাশ করছেন আর কি। সো যদি এরকম একটা অ্যাপস ডেভেলপ করা হয়, সেটা যদি মার্কেটিং করা হয়, তাহলে আমার তো ধারণা অন্য কোনো এজেন্সির কাছে মানুষ যাবেই না, সবাই তো আসলে ব্র্যাকের এজেন্সির কাছে আসবে, যদি ব্র্যাক এই জিনিসটাকে মনিটরিং করে। সো কেন হচ্ছে না, মানে আপনার কেন মনে হয় আর কি? ব্র্যাকের একটা রিক্রুট এজেন্সি আছে, ব্র্যাক প্রবাস বন্ধু লিমিটেড। ব্র্যাক চেষ্টা করছে ইথিক্যাল রিক্রুটমেন্টের জন্য, যে মিডলম্যান এটা থাকবে না, এবং ব্র্যাক একটা জায়গায় করেছে, সেটা হচ্ছে দক্ষ কর্মী পাঠাবে। ব্র্যাক কিন্তু আনস্কিল ওয়ার্কারকে কিন্তু কখনোই প্রমোট করছে না এবং পাঠাচ্ছে না। ব্র্যাক তারা নিজেরাই ট্রেনিং করাচ্ছে, ব্র্যাকের ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানে ট্রেনিং করাচ্ছে, এবং ট্রেনিং করে স্কিল হওয়ার পরে জাপান এবং আপনার সিঙ্গাপুরে ব্র্যাক পাঠাচ্ছে। আর আপনি যে প্রযুক্তির কথা, সিস্টেমের কথা বলছেন, হ্যাঁ ব্র্যাক চেষ্টা করছে এই সিস্টেমগুলো ডেভেলপ করার জন্য। ব্র্যাক যদিও বা নতুন শুরু করেছে, এবং অন্যান্য এজেন্সিগুলোর মতো যে এত মানে বড় আকারে চেষ্টা করছে তা না। আপনি ব্র্যাকের এটা জানেন যে ব্র্যাক আসলে সব কিছুকে আস্তে আস্তে মানে পরীক্ষামূলকভাবে না করে, যে যাতে
একটা মানুষ গিয়ে যাতে কোনোভাবে প্রতারিত না হয়, এটা হচ্ছে আমাদের একটা বড় একটা লক্ষ্য, যে যাতে না হয় এবং সে যাতে স্কিল হয়ে যায়। আপনি জানেন যে একজন স্কিল মানে ওয়ার্কারের স্যালারিও যেমন বেশি, মাইগ্রেশন কস্টও কিন্তু কম। কিন্তু যারা আনস্কিল হয়ে যাচ্ছে তাদের যেমন খরচও বেশি হচ্ছে, আবার বেতনের দিক থেকেও কিন্তু কম থাকতেছে। তো আশা করি যে আপনার যে জায়গাটা, যে প্রযুক্তি টেকনোলজির যে জায়গাটা, অ্যাপসের যে জায়গাটা, এটা আমরা হয়তো বা ব্র্যাক দ্রুতই এটা তৈরি করবে। আরও একটা জিনিস চিন্তা করেন, আমার কাছে এটা মনে হয়েছে যে বাংলাদেশ সরকার যদি এরকম একটা সিস্টেম ডেভেলপ করে, একটা অ্যাপস ডেভেলপ করে, যে অ্যাপসের থ্রুতে মানুষ রেজিস্ট্রেশন করবে, সেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে এজেন্সিগুলো নিবে, আমরা সরাসরি এজেন্সির কাছে যাব না, সেটাই জনগণ যাবে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে এজেন্সিগুলো নিবে, তার প্রয়োজন মতো নিয়ে নেবে, নিয়ে সে আর একটা এজেন্সিকে হ্যান্ড ওভার করবে। কিন্তু এই যে এজেন্সির কাছে পাঠানো হলো, সেই এজেন্সি থেকে এই এজেন্সির মাধ্যমে হয়ে বাংলাদেশ সরকারের কাছে ডিরেক্ট টাকা আসবে, বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে এদের বেতন ভাতাগুলো দিবে। মানে লাইক এখন কি হয়, এখন হয় যে পাঠানোর পরে সে তার ওয়েতে, কেউ হুন্ডিতে পাঠায়, তার পছন্দের ব্যাংকে পাঠায়, নানান ওয়েতে বাংলাদেশে টাকা ঢোকে আর কি। কিন্তু সেটা না করে যদি সরাসরি বাংলাদেশ সরকারে বাংলাদেশ ব্যাংকে ঢোকে টাকাটা, এবং বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যার যার অ্যাকাউন্টে টাকাগুলো চলে যায়, তাহলে তো এই চেনটাও ডেভেলপড হয়ে যায়, যে চেন থেকে বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিনিয়ত আসলে মনিটরিং করতে পারে। কোনো এক মাসে কারো টাকা যদি না আসে, তাহলে তো ধরে নেওয়া যায় যে সে আসলে কোনো একটা ঝামেলা আছে বা সেফ নাই। তখন সেই দেশের অ্যাম্বাসি, বাংলাদেশের অ্যাম্বাসি সেই দেশে সে খোঁজ করতে পারে, বা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশের অ্যাম্বাসি তাকে রিসিভ করবে, এবং করার সঙ্গে সঙ্গে হচ্ছে সে এই তার নথিতে অ্যাড করবে যে হ্যাঁ, এই আনন্দ কুটুম সৌদি আরবে অলরেডি পৌঁছেছে, আমরা তাকে রিসিভ করেছি বা রিপোর্ট পেয়েছি আর কি। বা ওইখানে গিয়ে তিনি রিপোর্ট করবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এই আমার কাগজপত্র। সে কোনো সমস্যা পড়লে বা সে যদি কোনো কারণে তাকে রিচ করা না যায়, তখন অ্যাম্বাসি আসলে তাকে রিচ করার চেষ্টা করবে। মানে এই সিস্টেম ডেভেলপ করতে তো অনেক কঠিন হওয়ার কথা না, আমি যদি ভুল না করে থাকি। পৃথিবী যেভাবে আগাচ্ছে, আমরাও যেভাবে আগাচ্ছি, বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, আসলে প্রযুক্তিগত দিক থেকে এটা কিন্তু খুব একটা কঠিন জিনিস না। এবং আপনি চমৎকার একটা বলেছেন যে ধরেন যে এটাই কিন্তু মানে এখন পর্যন্ত কাগজ কলমে কিন্তু এরকমই হওয়ার কথা, যে একজন বিদেশ যেতে যিনি সিদ্ধান্ত গ্রহণ করবে, উনি গভর্নমেন্টের ডেটাবেজে এন্ট্রি করবে, তার স্কিলটা সেখানে সে তুলে ধরবে এবং কত বছরের তার অভিজ্ঞতা সেটাও উল্লেখ করবে। এখন ধরেন যে আমি একটা যদি এক্সাম্পল হিসাবে বলি, যে 100 মাইগ্রেন্ট হয়তো বা করেছে, যে যারা ইলেকট্রিশিয়ান হিসাবে এক্সপার্ট, বাংলাদেশে দক্ষ কর্মী। এখন 5টা রিক্রুট এজেন্সির 20 জন করে ইলেকট্রিশিয়ান লাগবে। উনি গভর্নমেন্টের ডাটাবেজে 1000 জনের মধ্যে যে 100 জন ইলেকট্রিশিয়ান আছে, ওখান থেকে তারা হচ্ছে ফাইন্ড আউট করবে। ফাইন্ড আউট করার পরে তারা হচ্ছে তাদের পরীক্ষা নেবে, পরীক্ষা নেওয়ার পরে যদি টিকে, তারপরে কি করবে, আবার ব্যাক করবে হচ্ছে গভর্নমেন্টের সেই ডেটাবেজে, যে উনি সিলেক্টেড হলে গভর্নমেন্টের ডেটাবেস থেকে ওকে মেসেজ দেওয়া হবে যে তুমি সিলেক্টেড। তারপরে উনি হচ্ছে গভর্নমেন্টের একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, হতে পারে সেই ব্যাংক অ্যাকাউন্টে উনি মাইগ্রেশন ফি পে করে দিবে। গভর্নমেন্টের কাছ থেকে হচ্ছে এজেন্সি নেবে, কারণ কোনো অর্থনৈতিক লেনদেন এজেন্সির কাছ থেকে হবে না। যেটা হবে যে গভর্নমেন্টের সিস্টেম, এই সিস্টেমটা যখন ডেভেলপ হবে, তখন কিন্তু মানুষের কিন্তু আস্থা বাড়বে এবং প্রতারণা হওয়ার কিন্তু সংখ্যাটা কমে যাবে। পরক্ষণে যখন বিদেশে চলে গেল সেম সিস্টেম, যখন দেখবে গভর্নমেন্টের এই সিস্টেমটা ভালো, আমি এই সিস্টেমের মধ্যে এসে কোনো প্রতারিত হয়নি, তখন গভর্নমেন্ট যদি মনে করে তার রেমিটেন্সটাও এই সিস্টেমের মধ্যে আসবে, উনি রেমিটেন্স পাঠাবে গভর্নমেন্টের কাছে, আমরা প্রবাসী মন্ত্রণালয়ের কাছে, তাদের নির্দিষ্ট একটা প্রবাসী মন্ত্রণালয় থেকে ওই ফ্যামিলিতে চলে যাবে, ও কিন্তু আস্থা পাবে। কিন্তু আমার যাওয়ার আগে যদি আমার প্রতি একটু অনাস্থা তৈরি হয়ে যায়, সিস্টেমটাকে যদি আমি ভালো নাই করে, তাহলে তো আমি পাঠানোর ক্ষেত্রেও কিন্তু করছি না। আজ থেকে 1 বছর আগে কিন্তু আমরা কিন্তু এআই সম্পর্কে কিছু জানতাম না। এখন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এআই ব্যবহার করছে। দেখেন, স্মার্টফোন আজ থেকে 10 বছর আগে এত মানুষের কাছে ছিল না। এখন কিন্তু প্রযুক্তি যত আগাচ্ছে, টেকনোলজি যত আগাচ্ছে, সিস্টেম যত আগাচ্ছে, তত মানে নতুন নতুন আছে। আমাদের এই বিদেশ যাত্রার সিস্টেমটাকেও কিন্তু আমাদের এই টাইমের মধ্যে মানে এই সাথে হচ্ছে সামঞ্জস্য রেখে আমাদের মানে এই টেকনোলজির যুগে আমাদের এইটাকে সিস্টেম, মানে এই সিস্টেম তো অলরেডি বাংলাদেশ সরকারের কাছে একটা অলরেডি ডেভেলপ একটা সিস্টেম অলরেডি আছে। যেমন ধরেন বাংলাদেশ আর্মি শান্তিরক্ষী মিশনে কাজ করে, কোনো আর্মি পার্সনের হাতে তো সরাসরি টাকা দেয় না জাতিসংঘ সরাসরি টাকা দেয় হচ্ছে বাংলাদেশ সরকারকে থ্রু বাংলাদেশ আর্মিকে। বাংলাদেশ আর্মি তার বেতনের থ্রুতে বা তার যেটা প্রাপ্য, সেই প্রাপ্যটা এককালীনভাবে
ওই আর্মি পার্সনকে বা ওই সৈনিককে পৌঁছে দেয় আর কি। তো জাতিসংঘ টু বাংলাদেশ সরকার টু ওই বাংলাদেশ আর্মি টু ওই সৈনিক আর কি, এই যে চেইন আর কি, অলরেডি তো এই চেইন ডেভেলপড হয়ে আছে। তো সেম চেইন একটা রেপ্লিকা যদি করা হয় সিভিলিয়ানদের জন্য, যে সৌদি গভর্নমেন্টের বা সৌদি ওই এজেন্সি থ্রু দিবে হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকার থ্রু ওই যে শ্রমিক, এটা খুব ইজিলি করা যায়। যেমন ধরেন আমি আপনাকে এই ডেটাবেজের একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি দীর্ঘ সময় ইন্ডিয়াতে থেকেছি, আমার পড়াশোনা ইন্ডিয়াতে। সো আমি ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে এই যাওয়ার প্রসেসিংটা আমি আপনাকে বলি আর কি, যে আমার একজন এজেন্ট ছিলেন। এজেন্ট যে কেউই হতে পারে, পার্সন হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, হোয়াট এভার। আমার একাডেমিক একজন এজেন্ট ছিলেন আমার ভর্তির ক্ষেত্রে আর কি। তো সেই এজেন্ট যখন আমাকে ওই ইউনিভার্সিটিতে গিয়ে আমার করলেন, অ্যাপ্লাই করলেন আর কি, তখন ওই ইউনিভার্সিটি যখন আমাকে একটা কি বলে এটাকে অফার লেটার দিলেন আর কি, একটা অফার লেটার যখন দিলেন, সেই অফার লেটারটা তিনি ওই এজেন্সির থ্রুতে আমাকে দিলেন, মানে এজেন্সির থ্রুতেই দিলেন, মানে এজেন্সিকে দিলেন, এজেন্সি আমাকে মেল করে দিলেন আর কি, এজেন্সির থ্রুতে দিলেন। কিন্তু একই সাথে তিনি যে আমাকে অফার লেটার দিয়েছেন, এই অফার লেটার তিনি ইন্ডিয়ান সরকারকেও দিলেন, যে আমি এরকম নামের একটা ছেলেকে বাংলাদেশ থেকে অফার করেছি, সো সেটা তাকে অলরেডি দিয়ে দেওয়া হলো। তার মানে এইটা ইন্ডিয়ান সরকারের ডেটাবেজে থেকে গেল। ওকে, এবার আমি সে অফার লেটার হাতে পাওয়ার পর ইন্ডিয়ান সরকারের বাংলাদেশে যে এম্বাসি আছে বা হাই কমিশন আছে, হাই কমিশনে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। আসলে অফার লেটার সঠিক কি বেঠিক, আসলে এটা রিয়েল কি না, সেটা সে যাচাই করে কিভাবে? ওই যে তার ডেটাবেজে একটা ইনফরমেশন অলরেডি আছে যে হ্যাঁ আশরাফুল নামে বা আনন্দ নামে একজনকে আমি ডেকেছি, সো সেই সেটার সাথে ম্যাচ করে দেখা যে হয়ে গেছে। তিনি আমাকে একটা ভিসা দেন, ভিসার নিচে লিখে দেন এতদিনের মধ্যে গিয়ে অমুক জায়গায় গিয়ে আমাকে অ্যাপ্লাই করতে হবে, রিপোর্ট করতে হবে। ভিসার মধ্যেই কিন্তু লেখা থাকে এটা, যে আপনি ব্যাঙ্গালোরে যাচ্ছেন, তো ব্যাঙ্গালোরে অমুক জায়গায় অমুক ঠিকানা একটা অফিস আছে, ওই অফিসে গিয়ে 14 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট করতে হবে, মানে ইন্ডিয়াতে ঢোকার 14 দিনের মধ্যে। এখন ইন্ডিয়াতে যদি আমি ঢোকার সঙ্গে সঙ্গে বর্ডার দিয়ে যাই আর ফ্লাই করে যাই, ওর ইমিগ্রেশনে একটা রিপোর্ট তৈরি হয়, রিপোর্ট কিন্তু সঙ্গে সঙ্গে সেই রিপোর্টের সাথে গিয়ে কানেক্ট হয় যে এই লোকটা ঢুকেছে। তার মানে আমার হাতে আছে 14 দিন। 14 দিনের মধ্যে আমি যদি গিয়ে ওখানে রিপোর্ট না করি তাহলে আমি অবৈধ হয়ে যাব, যদিও ভিসা নিয়ে গিয়েছি কিন্তু আমি অবৈধ হয়ে যাব। এই 14 দিনের মধ্যে ওইখানে রিপোর্ট করার জন্য আরও কিছু প্রসেস আছে। যে কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে আমি গিয়েছি সেই প্রতিষ্ঠানে আমাকে যেতে হবে, সেই প্রতিষ্ঠান থেকে একটা বোনাফাইড লেটার নিতে হবে। সেই বোনাফাইড লেটার মানে ওই প্রতিষ্ঠান সকল ডেটা ডকুমেন্ট সহকারে একটা পেপার দিবে আমাকে, সেই পেপার তিনি আবার ওই এফআরওর অফিসেও মেল করবে, মানে গভর্নমেন্টকেও মেল করবে। তিনি আমাকে দিলেন, গভর্নমেন্টকে মেল করলেন, আমি সেই পেপার নিয়ে গিয়ে দিব গভর্নমেন্টকে। তাহলে গভর্নমেন্টের কাছে গিয়ে জমা হচ্ছে, ও প্রথম আমাকে অফার লেটার দিয়েছে, এই যে বোনাফাইড দিল সেটা জমা হচ্ছে, আমি যে কয়েকবার যাচ্ছি সেগুলো জমা হচ্ছে। এবং মাঝে একটা সময় ওরা এই সিস্টেমও করেছিল যে আমি একবারের জন্য যদি বাংলাদেশে আসি, ফিরে গিয়ে আবার ওকে রিপোর্ট করতে হবে আমি ফিরেছি, যদিও আমি যাচ্ছি এটা ওর ডাটাবেজে এন্ট্রি হচ্ছে, কিন্তু ওকে গিয়ে আবার ওই, কারণ যেহেতু ওদের বর্ডারটা অনেক বড়, মানে আমি এক বর্ডার দিয়ে ঢুকে আমি আসলে যাচ্ছি কোথায়, আমি আসলে ঠিক ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি কিনা, সেটা ঠিক ডেস্টিনেশনে গিয়ে আবার আমাকে এফআরওর অফিসে গিয়ে রিপোর্ট করতে হবে যে হ্যাঁ আমি এসেছি। সো এই যে ধরনের মাল্টিপল জায়গা থেকে চেক করা, ফলে আমার হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না, আমার অবৈধ কিছু করার সম্ভাবনা তৈরি হচ্ছে না। মানে চাইলেই তো আমি অবৈধ কিছু করতে পারি, তার মানে আমি অবৈধ কিছু করছি না বা করতে পারছি না, কারণ আমাকে ও চেক অ্যান্ড ব্যালেন্সের উপরে রেখেছে। একই রকমভাবে আমি নিয়মিত ক্লাস করছি কিনা, রিপোর্ট মানে আমি বেতন দিচ্ছি কিনা, ক্লাস করছি কিনা, রেজাল্ট তৈরি হচ্ছে কিনা, আবার সেই রিপোর্টও সে সরকারকে দিচ্ছে। কোনো কারণে সরকার ইউনিভার্সিটিকে বলা আছে এই ছেলে যদি ক্লাসে না আসে বা ও যদি অ্যাবসেন্ট থাকে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে, কারণ আমি তার জন্য থ্রেট, তার দেশের জন্য থ্রেট। কিন্তু একই রকমভাবে যদি এই সেম সিস্টেমটা ডেভেলপড হয় আর কি, যে কাউকে যদি খুঁজে না পাওয়া যায়, সে কাউকে মানে মনিটরিং এর মধ্যে পাওয়া যাচ্ছে না, তাহলে ওই এম্বাসি তো সঙ্গে সঙ্গে খোঁজ করবে, বাংলাদেশ এম্বাসি সৌদি আরবের তো সরাসরি খোঁজ করবে, কারণ আলটিমেটলি তো আমার কাছে রেমিটেন্স পাচ্ছে, মানে ও তো আমার টাকা দিয়ে আমাকে এই সার্ভিসটা দিচ্ছে, এই সার্ভিসটা তো চাইলেই ডেভেলপ করা যায়। সরকার আসলে ডেভেলপ করছে না কেন? আইডিয়ার তো অভাব থাকার কথা না? আপনি চমৎকার কিছু উদাহরণ দিয়েছেন, এটা হওয়া প্রয়োজন। আমি বলি যে এখন সময় আসছে এই ধরনের টেকনোলজিগুলোকে নিয়ে আসা। আপনি যেটা বললেন যে দেখেন যেটা ইউএনএ যাচ্ছে আমাদের সেনাবাহিনীরা, হ্যাঁ খুবই চমৎকার। এটা কেন আমার এই প্রবাসীদের ক্ষেত্রে হবে না? যখন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ওই দেশের গভর্নমেন্ট বা কোম্পানির একটা কানেকশন থাকবে, যে আমি ধরেন যে নয়নকে পাঠাচ্ছি মালয়েশিয়াতে, আমার বেতন হচ্ছে 2000 রিঙ্গিত, ওই কোম্পানি যখন আমার গভর্নমেন্টের অ্যাকাউন্টে যখন 2000 রিঙ্গিত পাঠাবে, তখন কিন্তু আমাকে কম দিচ্ছে না বেশি দিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু করবে। যখন এটা না হবে, উনি আমাকে কম দিচ্ছে, আমরা শুনি যে চুক্তি করে যাচ্ছে এক, যে বেতন পাচ্ছে আরেক,
হয়তো 2000 রিঙ্গিত বেতনের চুক্তি করে গেছে, কিন্তু যে পাচ্ছে 800-1200, তখন কিন্তু গভর্নমেন্ট বলতে পারবে তুমি তো আমার সাথে চুক্তি করেছো, তাহলে তুমি একে কম দিচ্ছ কেন? তখন কিন্তু জবাবদিহিতার মধ্যে কিন্তু ওই কোম্পানি চলে আসলো। কিন্তু আমি যখন ব্যক্তি হিসাবে কাজ করছি, কিন্তু জবাবদিহিতার মধ্যে কেউ মনিটরিংয়ে নাই। এবং এটা অবশ্যই এ ধরনেরই থাকলে, এবং দেখেন আমাদের দেশের এই অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের আয়, রেমিটেন্স। এই রেমিটেন্স যোদ্ধাদের যে আমরা যে যাচ্ছি, কে কে ফিরতেছে, আমার প্রবাসী মন্ত্রণালয়ের কাছে ডেটাবেজ আছে। আমি যে গেলাম, আমি কত বছর ওখানে মানে থাকতেছি, আমি আদৌ ফিরে আসলাম কি না, এটির কিন্তু কোথাও কিন্তু এই ডেটাটা নাই। তাহলে আমি কি মিসিং হচ্ছি? আমি কি ওই দেশে যে কি মানে কোনো মরুভূমিতে আমি মানে মরে পড়ে আছি? এটা কিন্তু ফাইন্ড আউট করার কিন্তু কোনো সুযোগ নাই। কিন্তু এরকম যদি আপনি যেটা বললেন যে আপনি ইন্ডিয়াতে পড়তে গিয়েছেন এবং সেখানে গিয়ে যে রিপোর্টিং সিস্টেমটা, এটা যদি থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে কতজন এখন পর্যন্ত গেছে। ধরেন যে বাংলাদেশ থেকে 1 কোটি প্রবাসী গেছে, কতজন ফিরে আসছে আর কতজন অবস্থান করছে। আমি তাহলে কিন্তু এই পুরো রিপোর্টটা আমার কাছে যখন থাকবে, তখন আমি চিন্তা করতে পারবো কখন কোন জিনিসটা এই করতে পারি, এই যে মানে কি সিদ্ধান্ত নিতে পারি। যদি দেখি যে আমার মিসিংয়ের সংখ্যা বেশি, তাহলে আমাকে ওই যে মানে ওই ধরনেরই নিতে হবে। যদি দেখি প্রবাসীরা লং টাইম ধরে থাকছে, তাহলে কেন মানে আসতেছে না, তাহলে সেটাও আমি যেমন জানতে পারবো। আবার এসে যদি আবার রিমাইগ্রেট করে, সেটাও আমার কাছে কিন্তু তথ্য থাকবে। এবং সবচেয়ে বড় যে জায়গাটা হয় যে এই যে ধরেন যে এই ধরনের যখন আমার কাছে না থাকবে, তখন কিন্তু আমি কিন্তু কোনো ধরনের যে সিদ্ধান্ত দিতে পারবো না। আজকে দেখেন নতুন নতুন যে শ্রমবাজারের আমরা কথা শুনেছি, আমরা শুনেছি ধরেন যে আপনার হচ্ছে যে ফিজি, আমরা রোমানিয়া শুনেছি। আমরা ওই শ্রমবাজার থেকে কেন মানে ছিটকে পড়েছি? নতুন নতুন শ্রমবাজার, মনিটরিংয়ের অভাব নেই, রিপোর্টিংয়ের কোনো সিস্টেম নাই। আমি একটা কোম্পানিতে লোক পাঠাইলাম, 100 শ্রমিক পাঠালাম, ওই শ্রমিক ওই কোম্পানিতে কর্মরত আছে কিনা আগামী 2 বছর, এটা তো আমার মনিটরিংয়ে নাই। এখন সে যখন গিয়ে রোমানিয়ায় গিয়ে সে যখন অন্য দেশে চলে যাচ্ছে, ইউরোপের কোনো দেশে ঢুকে যাচ্ছে, ইউরোপ গভর্নমেন্ট যখন পাচ্ছে, ওই দেশের যখন প্রশাসন পাচ্ছে, তখন বলছে বাঙালি ভালো না। কারণ আমিও জানি না যে আমার রোমানিয়াতে যে 5,000 লোককে পাঠিয়েছি, তাদের মধ্যে 3,000 লোকই এখান থেকে চলে গেছে। তাহলে আমাকে যাওয়ার পূর্বে তাহলে সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, কিভাবে তাদেরকে রাখা যায় না, ওটা মানে আরও কোনো শর্ত সাপেক্ষে করতে হয়। কিন্তু এই যে এই ডেটাটাই তো নাই। আপনি যেটা বলছেন, আমরা রেমিটেন্স গুনতেছি, রেমিটেন্সের জন্য অনেক কিছু করতেছি। আমি প্রবাসী অ্যাপ ডেভেলপ করেছিল সরকার, কিন্তু আসলে কি আমি প্রবাসী অ্যাপে এইসব সিস্টেম ছিল? কিচ্ছু ছিল না। ওখানে ছিল রেজিস্ট্রেশন করতে পারবে আর ম্যান পাওয়ার করতে পারবে। কিন্তু এই ধরনের আমার কোন কোন এজেন্সির কি কি কাজ আছে, আচ্ছা গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটে কি আছে যে বাংলাদেশে এখন ধরেন যে মাইগ্রেন্টদের জন্য কি কি অপরচুনিটি আছে, কোথায় ভ্যালিড কাজ আছে, মানে কোন কোন কোম্পানি, সৌদি আরবের কয়টা কোম্পানিতে কোন ট্রেডে লোক নিচ্ছে, এটা কি আমার রাষ্ট্রীয়ভাবে তো থাকা উচিত, কারণ রাষ্ট্র রেমিটেন্স পাচ্ছে না। আমার মন্ত্রণালয় আছে না, মন্ত্রণালয়ের কোনো ওয়েবসাইটে আছে যে এই ভ্যালিড এই দেশে, ধরেন যে সৌদি আরবের জন্য একটা বাটন থাকলো, ওখানে ক্লিক করলে বুঝতে পারে সৌদি আরবের কোন কোন কোম্পানি নিচ্ছে। এখন আসেন, আমাকে রিক্রুটিং এজেন্সি বা গ্রামের দালাল বললো, মানে মিডলম্যান বললো সৌদি আরবে আমাকে হচ্ছে কফি শপে, একটা কফি শপে চাকরি, কিন্তু ওই গভর্নমেন্টের যে ডেটাবেস দেখছি ওখানে কফি শপের কোনো নাম নাই, তখন কিন্তু আমি সতর্ক হব। কিন্তু যদি না থাকে, আমার যদি তথ্যের জায়গা, তথ্যের ভান্ডার না থাকে, তাহলে আমি কোথায় খুঁজবো? তো এগুলো করতে কিন্তু বেশি কিছু লাগে না, কোন এজেন্সির কি কি কাজ আছে। কিন্তু দেখেন ইউরোপের একটা ইউনিভার্সিটিতে পর্যন্ত, ইফ আই এম নট রং, ইউরোপের একটা ইউনিভার্সিটিতে পর্যন্ত স্টুডেন্ট ধরে ধরে পর্যন্ত ডেটা ক্রিয়েট করা হয়। লাইক ধরেন আপনি ফুটবলে ভালো, আমি বেসবলে ভালো, ধরেন ভাই হচ্ছে সিনেমাটোগ্রাফিতে ভালো, সবাই তো এক জিনিসে ভালো হবে না। একটা ইউনিভার্সিটি কেউ ফিজিক্সে ভালো হবে, কেউ ইসে ভালো হবে। সো একজনের ডেটা তৈরি করা হয় যে ডেটাতে তার স্কিলড থাকে আর কি, যে ও যে সাবজেক্টে পড়ছে সেই সাবজেক্টের বাইরে তার আর কি কি স্কিল আছে, সেই স্কিল সেটা ইউনিভার্সিটি থেকে ইনপুট দেওয়া হয়, স্টুডেন্টের অ্যাঙ্গেল থেকে ইনপুট দেওয়া হয়, কে কোন ক্লাবের সাথে যুক্ত, কোন ক্লাব থেকে সে কি শিখছে, কতগুলি সার্টিফিকেট কোর্স কমপ্লিট করলো, সকল ধরনের ডেটা থাকলো। সো আমার তো মনে হয় ধরেন যদি একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়, যেখানে আমি বিদেশে যেতে চাই, ধরেন বিদেশে যেতে হলে আমাকে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি ধরে নিলাম যে নীলক্ষেতের এরকম যে দোকানগুলো আছে সেখানে গিয়ে আমি আমার ইনফরমেশন ফিল আপ করবো। আমি নিজে নিজে করতে পারি না, আমার ল্যাপটপ নাই, মোবাইল নাই, আমি ইনফরমেশন ডেটা ইনপুট করতে পারি না। আমি যাব নীলক্ষেতের দোকানে বসেই সাইটে ঢুকে ইনফরমেশন আমাকে ফিল আপ করে দেওয়া হবে।
আমি প্লাম্বিং এর কাজ জানি কিনা, ইয়েস। ইলেকট্রিশিয়ানের কাজ জানি, নো। আমি কি শারীরিকভাবে ফিট, ইয়েস। আমার হাইট এত, ইয়েস। তারপরে হচ্ছে আমি চা বানাইতে পারি, ইয়েস। আমি কুকিং পারি, নো। তো সকল ডেটা যদি এভাবে ফ্লাপ করা হয়, সেই ডেটা মনিটরিং করে বা সেটাকেই আপনি ফিল্টারিং করে তো বের করে নিয়ে আসতে পারবেন যে আমার ইলেকট্রিশিয়ান লাগবে সৌদি আরবে 5,000, আমার কাছে ইলেকট্রিশিয়ান এই মুহূর্তে আছে, কারণ ইলেকট্রিক কাজ জানে যারা বিদেশে যেতে আগ্রহী, এরকম আমার কাছে আছে 10,000। সো আমি 5,000কে পাঠিয়ে দিই, আরও 5,000 আছে, এই 5,000-এর জন্য আমি বেটার মার্কেট খুঁজি। এরপর আমি ধরেন ইয়েকে ইংল্যান্ডকে অফার করতে পারি, আমি ইউএসএ কে অফার করতে পারি, বা আমি পোল্যান্ডকে অফার করতে পারি যে দেখো আমার কাছে 5,000 ইলেকট্রিশিয়ান আছে, তুমি কি চাও ইলেকট্রিশিয়ান নিতে, তাহলে আমার সাথে চুক্তি করো। তো আপনার কাছে যদি ডেটা না থাকে, মানে আপনি জানেন যে আপনার 18 কোটি মানুষ আছে, কিন্তু 18 কোটি মানুষের কার কি স্কিল আছে এটা আপনি না জানেন, তাহলে আপনি আসলে ডিল করবেন কিভাবে? কিন্তু আমার তো মনে হয় ধরেন এগুলো প্রায় মানে সরকার যদি নাও করে, প্রাইভেট অ্যাঙ্গেল থেকে এটা করা খুব ডিফিকাল্ট কিছু না। মানে আপনি আজকে একটা অ্যাপস বানান, জাস্ট আমি আমার কনফিডেন্সে বলছি, আজকে আপনি একটা অ্যাপস বানান, আপনি যদি একটু মার্কেটিং করতে পারেন, এখন ফেসবুকে প্রচুর মার্কেটিং চলে, মার্কেটিং করে ছেড়ে দেন, কালকে দেখবেন প্রচুর মানুষ এখানে ইনফরমেশন দিচ্ছে। কিন্তু দেখেন আমাদের দেশের যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে যে আমি অ্যাপস ধরেন যে প্রাইভেট বানাইলাম, ধরেন যে একটা প্রতিষ্ঠান বানাইলাম, তার কাছ থেকে কি আমার রিক্রুটিং এজেন্সিগুলো এই ধরনের শ্রমিক নেবে? কারণ আমি জানি না, ধরেন নিল না। এবং আপনাকে বলি যে আপনি যেমন বললেন, আবার আরেকটা সাইডে আমি বলি যে বাংলাদেশে ইলেকট্রিশিয়ান কতজন, প্লাম্বার কতজন আছে যারা বিদেশ যেতে চায়, তারা একটা ডাটাবেসে করলো। আবার আমি ইলেকট্রিশিয়ান, আমি বিদেশ যাব, আমার যখন গভর্নমেন্টের কোনো একটা সিস্টেমে থাকবে যে আমি ওই বাটনে ক্লিক করলাম ইলেকট্রিশিয়ানে কোন কোন দেশে এখন কর্মসংস্থান আছে বৈধভাবে, বাংলাদেশে অলরেডি কাজ আসছে, আমি যখন ওখানে ঢুকবো তখন দেখাবে এই দেশে আছে। আমি যখন ওখানে ঢুকবো ওই দেশের নির্দিষ্ট যখন আমি ক্লিক করব, তখন কোন কোন এজেন্সি, কারণ রিক্রুটিং এজেন্সি যারা পাঠায় ওখানে আমি দেখতে পাবো এই রিক্রুটিং এজেন্সিগুলো আছে, XYZ যারাই থাক না কেন এখানে আছে। আমি তখন ওই রিক্রুটিং এজেন্সিতে যখন যে ক্লিক করব, তখন তার হচ্ছে প্রোফাইল থাকবে, যেখানে ফোন নাম্বার থাকবে। আমি গ্রামে বসে খোঁজ নিতে পারবো যে আমি ইলেকট্রিশিয়ান, আমি কাজ জানি, আমি আপনার যেতে চাই, আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন, সেটা করে। কিন্তু এই সিস্টেমটা কিন্তু আমাদের নাই। আমার দেশে এখন বলতে পারবে আমার প্রবাসী মন্ত্রণালয় বাংলাদেশে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যালিড মানে ডিমান্ড লেটার আছে, কেউ বলতে পারেন। কোন কোন রেকর্ড এজেন্সি এই ডিমান্ড লেটারগুলো নিয়ে কাজ করছে, আমার কি মন্ত্রণালয় কি এক ক্লিকে বের করতে পারবে কাদের কাছে এই কাজগুলো আছে? তাহলে সিস্টেমটাকে যদি আমি ডেভেলপ না করে, হ্যাঁ এটা প্রাইভেট সেক্টরেরও আপনি যেটা বলছেন যে প্রাইভেট সেক্টর করতে পারে, কিন্তু হচ্ছে যে প্রাইভেট সেক্টর করলো, কিন্তু আমার রাষ্ট্রেরও তো দায়িত্ব, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। কারণ আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার চাইবে যে আমি রাষ্ট্রীয় আমার এই সিস্টেম আমি আপনার কথা বুঝতে পারছি, এটা রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব। রাষ্ট্র যেহেতু করছে না, কিন্তু আমার মনে হয় যে প্রাইভেট সেক্টর থেকেও এটা ডেভেলপ করে এখানে একটা ভালো ব্যবসা তৈরি করা সম্ভব। কেউ যদি এজেন্সি ডেভেলপ করতে চায়, এইভাবে এজেন্সি ডেভেলপ করা আসলে সম্ভব আর কি। আচ্ছা, এই যে যেমন ধরেন যে রেমিটেন্স যোদ্ধা খুবই বড়সড় একটা তকমা আর কি, এই যে একটা রেকগনাইজেশন করায় যারা প্রবাসী তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য কি আসলেও যতটুকু সম্মান প্রাপ্য, আমরা কি ততটুকু সম্মান দিতে পারছি? বাংলাদেশ সরকার কি সেটা দিচ্ছে? বা এই যে বর্তমান সরকার, আমি আরেকটু অ্যাড করি, আগের সরকারও অনেক ধরনের নানান ধরনের কথাবার্তা বলতো, আমরা পত্রিকা টেলিভিশনে দেখতাম, বাট রিয়েলিটি ভিন্ন। এই সরকার আসার পরেও এয়ারপোর্টে এইটা হবে সেটা হবে, এই করবে সেই করবে, নানান ধরনের প্রচারণা আমরা দেখলাম। প্রচার না করার মধ্যে দিয়েও এক ধরনের প্রচারণা আমরা দেখলাম। সেগুলো কি আসলে বাস্তবায়ন হয়েছে কিছু? আপনি তো কাজ করছেন এখানে। দেখেন, আমি একজন প্রবাস ফেরত কর্মী হিসাবে যদি বলি, রেমিটেন্স যোদ্ধা শুধু আমার রেমিটেন্সের জন্য, যতক্ষণ পর্যন্ত আমি রেমিটেন্স পাঠাচ্ছি তখন পর্যন্ত আমি রেমিটেন্স যোদ্ধা। কিন্তু যখন আমি দেশে ফিরছি, যখন আমি পাঠাতে ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু আমি আর মানে মানে কোনো স্বীকৃতির মধ্যে নাই। যদি বলি, আমি বলি প্রবাসীরা হচ্ছে মোমবাতির মতো, মোমবাতি নিজে পুড়ে যখন আলো দেয় তখন সবাইকে কিন্তু আলোকিত করে রাখে, কিন্তু যখন এটা শেষ হয়ে যায় তখন তার অস্তিত্ব কিন্তু আর খুঁজে না। আমরা যতক্ষণ পর্যন্ত বিদেশে আছি ততক্ষণ পর্যন্ত রেমিটেন্স যোদ্ধা, সোনার হরিণ, সোনার মানুষ, কত উপাধিতে। কিন্তু যখন আমি দেশে ফিরছি, আচ্ছা একজন দেশে ফিরা মানুষের কি পরিবারের খোঁজ নিচ্ছে? রেমিটেন্স যোদ্ধাদের কোনো আমার মন্ত্রণালয় খোঁজ নিয়েছে যদি সে কেমন আছে? সে তো দেশের জন্য 10 বছর 15 বছর রেমিটেন্স পাঠিয়েছে, তখন কিন্তু আর কাউরে খোঁজ নিচ্ছে না। আপনি দেখেন যে সকল মরদেহগুলো আসতেছে প্রতি বছর
প্রায় 4,500 প্লাস মরদেহ দেশে ফিরছে। প্রতি বছর 4,500 প্লাস মরদেহ দেশে ফিরছে। এগুলো কি সব স্বাভাবিক মৃত্যু? স্বাভাবিক আছে, কিছু অস্বাভাবিক আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। বয়স কখন কি আমার রাষ্ট্র খুঁজে বের করেছে মৃত্যুর কারণ কি? এই রেমিটেন্স যোদ্ধাগুলোর পরিবার কি? হ্যাঁ, গভর্নমেন্ট বলছে যে ঠিক আছে যে আমি 35,000 টাকা দাফন বাবদ দিচ্ছি আর 3 লাখ টাকা হচ্ছে তাকে আর্থিক অনুদান দিচ্ছি। হয়তোবা ইন্স্যুরেন্স থেকে পাচ্ছি 2020 সালের পরে যারা মারা গেছে 7 লাখ টাকা, মোট 10 লাখ টাকা। কিন্তু টাকাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওই পরিবারটা, ওই মুক্তিযুদ্ধ মানে রেমিটেন্স যোদ্ধার সন্তানটা কি আদৌ কি সে মানুষ হচ্ছে, সে আদৌ কি স্কুলে যাচ্ছে? আমরা কিন্তু খোঁজ নিই না, আমরা শুধু বলছি রেমিটেন্স যোদ্ধা, ওই যে রেমিটেন্স আনার জন্য। কিন্তু এদেরকে ন্যূনতম সম্মানটুকু আমরা দিচ্ছি। আপনি দেখেন একটা মরদেহ যদি আসে, আমরা মুসলিম হিসেবে কি করি যে একটা মানুষে কত দ্রুত কত সুন্দরভাবে আলতোভাবে তাকে আমরা দাফন করতে পারি, কিন্তু এয়ারপোর্টে যে দেখেন একটা মরদেহকে একটা ঠেলা গাড়িতে করে উঠানো হচ্ছে, টানতে টানতে বের করা হচ্ছে। ওকে এই সম্মানটুকু আমরা কি শেষ শেষ বিদায়টুকু মানে এই সম্মানটা আমরা দিচ্ছি? তার জন্য হতে পারতো এই লাশগুলো কি কার্গোতে আসে? কার্গোতে না, প্যাসেঞ্জার বিমানই আসে। প্যাসেঞ্জার বিমান আসে, যখনই সে মারা যায় তখন তো সে প্রোডাক্ট হিসেবে আসে, তার ওয়েট হিসাবে তার বিল চার্জ হয়। আমরা এয়ারপোর্টে কি করতে পারি না ভাই যে একটা জাতীয় পতাকা খচিত একটা স্টেজ থাকবে যেখানে এই রেমিটেন্স যোদ্ধার মরদেহগুলো এসে অপেক্ষা করবে, ওখান থেকে পরিবারকে সুন্দরভাবে রাষ্ট্রীয় মর্যাদায় পরিবারকে দেওয়া যায়? এটিকে রাষ্ট্রের মানে প্রবাসী মন্ত্রণালয় বা রাষ্ট্রের খুব বেশি খরচ হবে? কিন্তু না, আপনি দেখেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় ফ্লোরে পড়ে আছে, এখানে পড়ে আছে, কফিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন কফিনটাকে বের করা হচ্ছে তখন মালটানা গাড়ির উপরে তুলে টানতে টানতে করে বের করছে। ভাই কেন এমন একটা জায়গায় রাখেন যেখানে, তো ভাই আমি যদি সম্মান না দিই, মানে ফ্লাইট থেকে নামানোর পরে অ্যাম্বুলেন্সে তোলা পর্যন্ত এই যে স্পেসটুকু, এই স্পেসের জন্য আলাদা কোনো গাড়ি নাই, আলাদা কোনো গাড়ি নাই। যে গাড়িতে ওই যে আনলোড করে বিভিন্ন মাল টানতেছে সেই গাড়িতে আপনি গেলে দেখতে পাবেন ওদের রাখার কোনো জায়গা নেই। আপনি এয়ারপোর্টের কার্গোতে দেখবেন বিভিন্ন জায়গায় পড়ে আছে, মালামালের মধ্যে ওই স্তূপের মধ্যে কফিন পড়ে আছে। তো আমি বলছি রেমিটেন্স যোদ্ধা এরা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছে, কিন্তু তার আপনি ওই যে বলছি তার মোমবাতির মতো সে তো নিভে গেছে, তাকে ওইটা তো এই ন্যূনতম তো আমি তাকে সম্মানটুকু দিচ্ছি না। আপনি দেখেন এয়ারপোর্টে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, যারা ফিরে আসছে, কতজনের আমরা খোঁজ নিচ্ছি, কতজনের পাশে আমরা গিয়ে দাঁড়াচ্ছি। আজকে দূতাবাসে আমাদের বাংলাদেশি ফিরে আসা কর্মী বা প্রবাসীদের কাছে আপনি নিজেও বলেছেন সৌদি আরবে যাচ্ছেন উমরার জন্য, আপনি দেখেন আমাদের দূতাবাসগুলো যদি আমার দেশের নাগরিকরে আমার দূতাবাস যদি সম্মান না করে, ওই দেশ কেন করবে? আমার নিজের দূতাবাস যদি আসলে তো কাজই এটা, আমাকে যদি আমার দূতাবাস যদি আমারে সম্মান না করে, আমারে যদি কোনো ঢুকতে না দেয়, আমি যদি আমার দেশের দূতাবাসে গিয়ে অ্যাক্সেস না পাই, তাহলে ওই দেশে কেমনে পাবো? আমি এই কেমনে আশা করি? তো ভাই আগে তো আমার দেশকে দিতে হবে। আপনি রেমিটেন্স যোদ্ধা আবার যে এটা বলছেন যে আসলে এই সম্মানটুকু যদি আমি আমার দূতাবাস যদি আমার কোনো প্রবাসীর উপর, আচ্ছা বলেন তো সৌদি আরব থেকে অ্যাভারেজে প্রতিদিন ধরেন যে প্রতিদিন 250 থেকে 300 মানুষ ডিপোর্ট করা হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষকে হচ্ছে এই 9 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট করা হয়েছে। আমার দূতাবাস, আমার রাষ্ট্র, আমার প্রবাসী মন্ত্রণালয় ওই দেশের নিয়োগকর্তাকে বা কোম্পানিকে কি বলেছে তুমি কেন ডিপোর্ট করলা? হতে পারে তার ওই ঠিক আছে, যদি শ্রমিকের অপরাধ হয় ঠিক আছে, কিন্তু যদি ওই দেশের অপরাধ মানে হয়ে থাকে, যে যদি অপরাধটা হয়ে থাকে কোম্পানির, আমি কি কোনো কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছি? হাজার হাজার নারী কর্মী নির্যাতনের শিকার হয়ে মিডল ইস্ট থেকে আসে, সৌদি আরব থেকে আসে, আপনি বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন। কোনো এমপ্লয়ারের বিরুদ্ধে কি আমি ব্যবস্থা নিতে পারছি তুমি কেন আমার এই নারী কর্মীর গায়ে হাত দিয়েছ? তো আমার রাষ্ট্র যদি জবাবদিহিতার মধ্যে ওই ওই নিয়োগকর্তাকে না আনতে পারে, কেন আনে না? বাংলাদেশ রাষ্ট্রের দুর্বলতা কোথায়? শ্রমবাজার বন্ধ হয়ে যেতে পারে, আমার কাছ থেকে শ্রমিক নাও নিতে পারে, কারণ ও তো ব্যক্তি। কিন্তু আগে তো আমার দেখতে হবে ব্যক্তি হলো সে একটা মানুষ, তারও কিন্তু অধিকার আছে বিদেশে গিয়ে মর্যাদার সাথে কাজ করে সুন্দরভাবে ফিরে আসা। আচ্ছা লেটস সে একটা ব্যক্তি দিয়ে না, একজন ব্যক্তি কেন হবে? সৌদি আরবে একজন মহিলা গিয়েছে, তিনি হিউমিলিয়েশনের শিকার হয়েছে। তো যিনি এমপ্লয়ার তাকে করেছিল, ইনভাইট করেছিল বা তাকে চাকরি দিয়েছিল, তার এগেনস্টে যদি আপনি কোনো অ্যাকশন নেন, লিগ্যাল অ্যাকশন সৌদি আরবের ওয়ার্ক মানে লিগ্যাল ফ্রেমের মধ্যে থেকে, তাহলে শ্রমবাজার বন্ধ হয়ে যাবে সৌদি আরবের পুরোটা, মানে
সৌদি সরকার আমার কাছ থেকে মানুষ নেওয়া বন্ধ করে দিবে? হয়তো বা আমার রাষ্ট্র সেটাই মনে করে, না হলে কেন হয় না? আমিও তো আমার প্রশ্ন, মানে ধরেন যে আপনার মাধ্যমে দর্শক বলি বা নীতি নির্ধারকের কাছে, কেন আমরা কোনো নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না? আমি বলবো মানে সবই যে নিয়োগকর্তার দোষ তা না, কিন্তু একজনও যদি এর মধ্যে পড়ে, তাহলে কেন একজন গৃহকর্মীকে নিয়ে যাওয়া নির্যাতনের কারণে কেন একটা গৃহকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না? একজন শ্রমিকরে নিয়ে যাওয়ার পরে কফিল যদি তাকে যথাযথ কাজ না দিতে পারে, কোম্পানি যদি কাজ না দিতে পারে, তাহলে কেন আমি ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না? আচ্ছা বলেন তো, সৌদি আরব থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ মানুষ ফিরছে, আমি কি কোনো স্টাডি করেছি কোন দেশ থেকে কেন ফিরেছে? যদি ফিরে থাকে তাহলে আমি কি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো আমাদের রাষ্ট্রীয় মেকানিজমে আছে যে এই কোম্পানিগুলো ব্ল্যাক লিস্টে করা হয়েছে যাদের কাছে আমি কর্মী দেব না? মানে ব্ল্যাক লিস্টেডও করা হয় না এদেরকে? মানে একটা কি আছে? আমি 17 বছরে জানি না যে আছে কিনা, আমি এখন পর্যন্ত দেখি না যে এই কোম্পানিতে আমি শ্রমিক দেব না, কারণ ইনি আমার বাংলাদেশিকে নিয়ে গিয়ে নির্যাতন করেছে, অথবা ঠিকমতো বেতন দেয়নি, অথবা তার চুক্তি অনুযায়ী তাকে প্রাপ্য কোনো মানে মজুরিটিকে দেওয়া হয়নি। এই কারণে এই কোম্পানিতে কোনো বাংলাদেশি শ্রমিক যাবে না। এখন পর্যন্ত কোনো আছে, আমার কোনো সার্ভারে আছে, পাবলিকলি কোনো মানে জায়গায় ঝুলানো আছে, কোনো ওয়েবসাইটে আছে যেটা দেখে বুঝবো যে না এই কোম্পানিটার বিরুদ্ধে এই অভিযোগের কারণে বাংলাদেশ সরকার নিষেধ করে দিয়েছে, এই কোম্পানিতে লোক যাবে না? না। কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে না ধরি, তো ব্যক্তি ধরে তো সম্ভব। পৃথিবীর যেসব দেশগুলোতে আমাদের শ্রমিকরা যান বা আমাদের প্রবাসীরা যান আর কি, কোন কোন দেশে আসলে এই হিউমিলেশনের সংখ্যা সবচেয়ে বেশি আর কি, বৈষম্যের শিকার হয় সবচেয়ে বেশি কোন কোন দেশগুলোতে? বৈষম্য শিকার মানে এর মধ্যে কিন্তু আবার ভালো আছে, আমি যে সবগুলোই বলছি না, কিন্তু আমার কথা একজনও কেন হবে? আপনি এখন মিডল ইস্টের শ্রমবাজারটা দেখেন, সৌদি আরবের শ্রমবাজারটা কিন্তু খুবই নড়বড়ে অবস্থা, হিউজ পরিমাণ মানুষ আছে। এক সৌদি আরবে আর কত মানুষ যাবে? কত এই এক সৌদি আরবে পাঠানো হবে? সৌদি আরবে গিয়ে কিন্তু মানুষ আবার ফিরে আসে, কেউ 2 মাস 6 মাস পরই কিন্তু তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে, ডিপোর্টেশন করা হচ্ছে। মিডল ইস্টের বিভিন্ন দেশে, লিবিয়ার অবস্থাটা দেখেন, একদিক দিয়ে লিবিয়া থেকে নিজে মানে বিভিন্ন সমস্যার কারণে জর্জরিত হয়ে মানুষ ফিরে আসতেছে। আমরা প্রতিদিন মানে প্রায় দেখি, প্রতি মাসে 4-5টা IOM এর ফ্লাইট থাকে যাদেরকে হচ্ছে ডিপোর্ট করা হয়, মিডিয়ার মাধ্যমে দেখতে পান, আমরা নিজেরা কাজ করতে গিয়ে দেখি। আবার লিবিয়াতে শ্রমিক যাওয়ারও অনুমতি দিচ্ছে সরকার। তাহলে আমি যখন দেখছি লিবিয়াতে গিয়ে মানুষ বিপদে আছে, তাহলে ওই জায়গায় আরেকটু জেনে শুনে তোই করতে হবে। এখন আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান, দেখবেন সাম্প্রতি লিবিয়াতে যাওয়ার জন্য আবার অনুমতিও দিয়েছে। তো একদিক দিয়ে কর্মী চলে আসছে, আবার আরেক দিক দিয়ে কর্মী পাঠানোর জন্য আমি করছি। আসলে যারা আসছে তাদের কাছ থেকে শোনার পরে আমার তো ওই গ্যাপটা পূরণ না করা পর্যন্ত, ওই সমস্যার সমাধানটা না ধরেন যে সমাধান না করা পর্যন্ত আমি ওই দেশে কেন পাঠাচ্ছি? আপনি ওই করেন। এই যে মালয়েশিয়াতে এখন দেখেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যদি কথা বলি, আচ্ছা মালয়েশিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন, শ্রমবাজার খুলবে, সব কিছু খুবই সম্ভাবনা, কিন্তু আদৌ ওটার কি অবস্থা? রাষ্ট্রীয়ভাবে কোনো এখনো ঘোষণা দেওয়া হয়েছে যে কতদিন পরে খুলবে? মানুষকে সচেতন করা হয়েছে, তো কেউ তোমরা মালয়েশিয়া যাও না, আসলে এই স্টেজে আছে, এখনো যাওয়ার মতো হয়নি। ইতিমধ্যে কিন্তু দালালরা মানে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা পাসপোর্ট রিসিভ করেছে, এবং আপনি দেখেন ভিজিট ভিসায় মালয়েশিয়া যাওয়ার তালিকায় সবচেয়ে বেশি হচ্ছে। আপনি 2023 সালে মালয়েশিয়ার একটা রিপোর্টে আছে যে 2023 সালে বলতেছে যে মালয়েশিয়া অবৈধ অনুপ্রবেশের মানে প্রবেশ করার চেষ্টা করেছে শীর্ষ তালিকায় বাংলাদেশ। ইউরোপের রিপোর্টে দেখেন ইউরোপে ঢুকার শীর্ষে বাংলাদেশ। বিভিন্ন দেশেই আরব আমিরাতের ক্ষেত্রে তো আরব আমিরাতের ভিসা মানে প্রধান উপদেষ্টা মিটিং করে আসলেন, এবং উনি মিটিং করার পরে উনি মিডিয়াতে খুব আশাবাদী একটা কথা বলেন। খুব স্বাভাবিক, সরকার প্রধান আশাবাদী কথা বলবেন, এটাই স্বাভাবিক আর কি। কিন্তু ওনার এই আশাবাদী কথাটাকে একটা স্টেটমেন্ট হিসাবে নিয়ে দালালরা কিন্তু দেশের জনগণের কাছ থেকে টাকা নিলেন, এবং জনগণও মনে করলেন যেহেতু প্রধান উপদেষ্টা একটা আশার বাণী বলেছেন, তার মানে বিশ্বাস করে টাকা দেওয়া যায়। আমার পরিচিত একজন মানুষকে আমি চিনি যিনি টাকা দিয়েছেন দালালকে, এখনো পর্যন্ত তো মার্কেট ওপেন হয়নি, স্বভাবতই তিনি এখনো ভিসাও পাননি, তিনি যেতেও পারেননি আর কি। সো এইটা যে একটা প্রবলেম, যে আমি রাষ্ট্রের জনগণের কাছে কোন আশার বাণী ব্যক্ত করবো আর কোনটা করবো না, কোনটা সতর্ক করব,
কিছুই করা হয়নি এবং কোনো ধরনের স্টেটমেন্ট নাই। দেখেন এই স্টেটমেন্টের কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে। আর দালালরা কিন্তু মানে মিডলম্যানরা যেটা করছে ওই যে মানে আগে দিলে আগে যাবেন এই ভিত্তিতে কিন্তু তারাই করছে। এই যে প্রধান উপদেষ্টার কথা শুনেছেন, উনি ভিজিট মালয়েশিয়া গেছে, দুবাই গেছে, আপনি যদি দেন আপনি আগে যেতে পারবেন, কিন্তু আদৌ কবে নাগাদ যেতে পারবে আমার কিন্তু এই মেসেজটা কিন্তু আর কিন্তু জনগণ জানে না যে ঠিক আছে আগামী 6 মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কোনো সুযোগ না, আপনারা কেউ এই জায়গায় কারো কথা শুনবেন না, এরকম কিন্তু কখনো স্টেটমেন্ট দেখে না। হ্যাঁ মালয়েশিয়া খুলতেছে যেভাবে প্রতি মাসেই দেখি যে খুলতে, এখান থেকে নিচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তো হচ্ছে। তাহলে কি আমার রাষ্ট্রীয় যন্ত্রই কিন্তু মানুষকে ভিকটিমের দিকে নিয়ে গেছে। এখন বলতে পারেন যে মানে একটা জিনিস বলতে পারেন যে আপনি কি সচেতন হবেন না, তো ভাই রাষ্ট্র যখন বলছে যে এই খুলতেছে ওপেন হয়ে যাচ্ছে মালয়েশিয়া, 6 লাখ মানুষ যাবে মানে এই দেশে, তখন তো সাধারণ গ্রামের সে প্রত্যন্ত মানুষটা তো বিশ্বাস করবে যে না খুলে যাবে। এবং এই যে টাকা পয়সা লেনদেনটা হয় এটা একদম নন ব্যাংকিং সিস্টেমে হয়, হাতে হাতে হয়। দালাল হোক এজেন্সি হোক হোয়াট এভার, যার কথা আমরা বলছি না কেন, সে যখন টাকা রিসিভ করবে সে যদি তার কোম্পানির অ্যাকাউন্টে রিসিভ না করে, মানে এই সচেতনতা যদি তৈরি করা যায় যে এইভাবে যে অ্যাওয়ার করা যায় যে আপনি যে টাকাই দিবেন না কেন দালালকে, অবশ্যই দালালের হাতে দিবেন না, দালালের অফিসিয়াল অ্যাকাউন্টে দিবেন, তার কোম্পানির অফিসিয়াল অ্যাকাউন্টে থাকতে হবে, যেটা দিয়ে সে পরে ক্লেম করতে পারবে যে আমি টাকাটা দিয়েছিলাম, এই যে দেখেন আমার কাছে রিপোর্টিং, মানে আমার কাছে পেপার আছে আর কি। এই সিস্টেমটাও কিন্তু এখন পর্যন্ত ডেভেলপ হয়নি। ফলে কি হয়, গ্রামগঞ্জ থেকে টাকাগুলো আসলে হাতে হাতে নেওয়া হয়, ক্যাশ থেকে। টাকাটা আসে কিন্তু ব্যাংকের থেকে, যখন আমার কাছ থেকে দালাল টাকা নিবে আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবো, এনে আমি দালালকে ক্যাশ দিব। আমি যে ওকে টাকাটা দিয়েছি এটা দুজন চোখে দেখছে বড়জোর, হয়তো কেউ দেখেনি, এটা আমি কোনোদিন কোর্টে প্রমাণই করতে পারবো না। অথচ ব্যাংকের টাকা যদি থ্রু ব্যাংকে আমি তার অ্যাকাউন্টে পাঠাতাম, মানে তার পার্সোনাল অ্যাকাউন্ট না, অবশ্যই তার এজেন্সির অ্যাকাউন্ট, কারণ আমি তো কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যাচ্ছি, দালাল কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করছে, আপনি যে এজেন্সির হয়ে কাজ করছেন আমি সেই এজেন্সির অ্যাকাউন্টে পাঠাবো। সরকার যদি এতটুকু নির্ধারণ করে দিত তাতেও অনেক বড় প্রবলেম সলভ হতো। দেখেন এজেন্সিগুলো কখনো ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করবে, কারণ তাদের দায়বদ্ধতা থেকে যাবে, ওই যে গভর্নমেন্ট ফির চাইতে বেশি নেওয়া, এটা দায়বদ্ধতা থেকে যাবে। আচ্ছা ধরেন যে প্রত্যেকটা জেলাতে জেলা জনশক্তি অফিস আছে, জেলা জনশক্তি, আচ্ছা আমার একজন বিদেশগামী যিনি সিদ্ধান্ত নিয়েছে জেলা জনশক্তি অফিসে যে যদি বলে যে ঠিক আছে আমি টাকা পয়সা লেনদেন করব বা আমি বিদেশ যাব, কোন এজেন্সির মাধ্যমে যাবে, কারণ তাদের তো নিবন্ধন, আমার জেলা জনশক্তি অফিসই তো বলতে পারে না, সিদ্ধান্ত দিতে পারে না, আমার জেলা জনশক্তি অফিস বলতে পারে না এই এজেন্সির টাকা মানে এই এজেন্সির মাধ্যমে যান, আমার জেলা জনশক্তি অফিস বলতে পারে না ঠিক আছে আপনি ব্যাংকে বাধ্য কর। এইটা ওই যে বলছি যে একমাত্র পথ আপনি যেটা বলেছেন যে এমন একটা টেকনোলজি তৈরি করতে হবে, এমন একটা সিস্টেম করতে হবে যে যেটা হচ্ছে সব কিছু লেনদেন হবে গভর্নমেন্টের মাধ্যমে, কোনো ব্যক্তির সাথে হবে না। এবং এটা এমন প্রচারণা থাকতে হবে যে একজন ব্যক্তি যখন আপনি বলেন যে ও তার হাইট, তার মানে ওয়েট, শারীরিক সুস্থতা, তার অভিজ্ঞতা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে ফাইনাল সিলেকশনে যখন টিকবে উনি গভর্নমেন্টের অ্যাকাউন্টে, আমাদের প্রবাসী বলেন ব্যাংক হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টে প্লেস করে দেবে। ঠিক আছে আমার মালয়েশিয়া যেতে ধরেন যে 84,000 টাকা লাগে, আমি জাস্ট 84,000 টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে আমার ওই যে আইডি এগেনস্টে আমি টাকাটা জমা দিলাম, কোনো কারণে আমি যদি না যেতে পারি ওই টাকা আমি উইথড্র করার ক্ষমতা রাখি। আবার আমাকে যেই এজেন্সি সিলেক্ট করেছে আমার আইডি দিয়ে উনি গভর্নমেন্টের কাছ থেকে এই টাকাটা ফাইনাল যখন সিলেকশন হয়ে যাবে, ম্যান পাওয়ার হয়ে যাবে, উনি গভর্নমেন্টের কাছ থেকে এটা কেটে নেবে, গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে নেবে। তাহলে কিন্তু টাকাটা লেনদেনের কিন্তু স্বচ্ছতা চলে আসলো। কিন্তু আদৌ কেন হচ্ছে না, কেনর মধ্যেই হয়তো বা কোনো জায়গায় ঘাটতি আছে, যেটা হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, এই জায়গাটা নাই। যদি থাকতো আজকে আমাদের মানুষ আরও কম টাকা যেতে পারত। দেখেন পৃথিবীর মধ্যে সবচাইতে মাইগ্রেশন অভিবাসন ফি বেশি আমাদের বাংলাদেশিদের, এবং ইনকামও কিন্তু আমরা সবার চেয়ে কম বেতন পাই, সবচেয়ে খারাপ কাজগুলো কিন্তু আমরাই করি যা এখন অন্য দেশ করতেছে না। তো সেটা আসলে কি আমার নীতি নির্ধারকের, আমার মন্ত্রণালয়ের, আমার এজেন্সিগুলোর সেই সদিচ্ছাটা আছে কি? এজেন্সিগুলো মানে অনেক সময় দেখি সভা সেমিনারে বলে দক্ষ হয়ে বিদেশ যান। ভাই দক্ষ হয়ে আপনি পাঠানো বন্ধ করে দেন, দেখেন কালকে সবাই কিন্তু দক্ষ। এই যে জাপানে আপনি দেখেন, জাপানের কত সুন্দর শ্রমবাজার, মানুষ 6 মাসে ট্রেনিং করছে না, ছেলেরা করছে না, বাধ্য হয়ে করছে, কারণ জাপান বলেছে যে আমি অদক্ষ শ্রমিক, ভাষা জানে না এরকম কাউরে নিব না, আমার লেভেল 4 পার করতে বা পাস করলে তো আমি নেব। তো এই সিস্টেম যখন আমার বাংলাদেশ সরকার বলবে অদক্ষ শ্রমিক তোমরা কেউ বিদেশ যেতে পারবে না, আপনি কালকে অবশ্যই বাধ্য হয়ে সে দক্ষ হবে। কিন্তু আমি যদি ওপেন করে রাখি দিয়ে যদি বলি যে দক্ষ হয়ে বিদেশ যান, কিন্তু আমি সবই ওপেন করেছি,
তো এই আশার বাণী দিয়ে তো মানুষ তো শিখবে না। তো এর জন্য বলি যে আমাদের সবকিছুর সাথে রাষ্ট্রকে আরো কঠিন হতে হবে। আপনি যেমন জাপানের কথা বললেন, এরকম ঠিক কতগুলি রাষ্ট্র আছে যে দেশে বাংলাদেশের শ্রমিকরা সুরক্ষিত আর কি, বাংলাদেশের শ্রমিকরা গিয়ে শান্তিতে কাজ করতে পারছে? আপনি দেখেন দক্ষিণ কোরিয়া যারা গেছে, এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া কিন্তু প্রতারণার এটা দেখিনি, ওটা বইসেলের মাধ্যমে যে দক্ষ হয়ে গিয়েছে, ভাষা শিখে গিয়েছে। জাপানে তাহলে আমি দক্ষিণ কোরিয়া কিন্তু আজকে থেকে চলছে না, অনেক বছর থেকে কিন্তু হচ্ছে। তাহলে কেন ওই মডেলটাকে আমি অন্য দেশের জন্যই করি নাই? আমি মানে মিডল ইস্টের সব দেশেই যে শ্রমিক খারাপ আছে তা না, সৌদি আরবে যে সব মানুষই খারাপ আছে তা না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমার একটা মানুষও কেন এই পরিস্থিতির শিকার হবে, তাই সে কেন ন্যায় বিচারটা পাবে না? তো ঘটনা হচ্ছে যে ওই অভিযোগটাকে যদি, ওই মডেলটাকে যদি আমি দক্ষিণ কোরিয়া জাপানের মডেলটাকে দিয়ে যদি আমি ধরেন যে এখন সম্প্রতি মালয়েশিয়া খুলছে, আমি মালয়েশিয়া সেম করবো, মালয়েশিয়া ভাষা শিখতে হবে, মালয়েশিয়ার নিয়মকানুন শিখতে হবে, তারপরেই হবে। আপনি বলেন 3 দিনের পিডিও হয়, এই 3 দিনের পিডিওতে কি শেখানো? একটা দেশের কি মানে নিয়মকানুন মানে মানে 3 দিনে আপনি শিখে ফেলছেন ও দেশের কালচার কি নিয়মকানুন? এর জন্য যে ধরনের দরকার, এবং আমাদের যে আরেকটু আমাদের আপডেট হতে হবে। যে আপডেট বলতে গেলে কি, আমাদের যে ট্রেনিংগুলো দিচ্ছি সেই ট্রেনিংয়েরই এখনও ধরেন যে অনেক ট্রেনিং সেন্টার আছে, টিটিসিগুলো আছে, যেখানে ধরেন যে ম্যানুয়াল গাড়ি দিয়ে আপনাকে হচ্ছে করছে, কিন্তু আমাদের দেশে তো ম্যানুয়াল প্রায় উঠে গেছে, বিদেশে গেলে তো আরও তো আধুনিক। তাহলে ওই আধুনিক সিস্টেমের গাড়ি তো আমাকে এখানে রাখতে হবে, আমাকে আধুনিক সিস্টেমের গাড়ি রাখতে হবে। আমি নারীদেরকে যে ট্রেনিং করেছে ওই আধুনিক ম্যাটেরিয়াল এখন যেগুলো চলছে সেগুলো তাকে মেনটেন্স শেখাইতে হবে। আমি যদি আগের যদি দিই সেটা দিয়ে তো হবে না। তো আমাদের এই জায়গাগুলোকেও ডেভেলপ করতে হবে। আচ্ছা, আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের জায়গায় চলে এসেছি আর কি। আপনি কি কাইন্ডলি আমাকে একটু বলবেন যে ঠিক জাস্ট 3টা পয়েন্ট বলেন, যে 3টা পয়েন্ট সলভ হলে প্রথম দিকে, মানে অনেক সমস্যা আমাদের এই সেক্টরে, সব সমস্যা একবারে সলভ করা যাবে না, এটা কারোর পক্ষেই সম্ভব না, ইনফ্যাক্ট সরকারের পক্ষে সম্ভব না। বেস্ট 3টা, যে এই 3টা সমস্যার সমাধান যদি তাৎক্ষণিকভাবে করা হয় তাহলে আমরা কিছু সুযোগ সুবিধা পাবো বা কিছু সুফল পেতে শুরু করবো আর কি, এরকম 3টা পয়েন্ট বলেন আমাকে। দেখেন, একটা পয়েন্ট যদি বলি যে আমরা যে আলোচনা করছিলাম যে মানে সিস্টেমটাকেই করা যাবে, বিশেষ করে শ্রমিকের যে দক্ষতা সেটারও যেমন একটা ডেটাবেস থাকবে, আবার বাংলাদেশে কী কী কাজগুলো আছে সেটারও একটা ডেটাবেস থাকবে, যেখানে যে কেউ ফ্রি অ্যাক্সেস করে মানে নিজের অ্যাক্সেস করে দেখতে পারে আমাদের দেশে কী কী কাজ আছে। তাহলে প্রতারণার সংখ্যাটা আমি মনে করি কমে আসবে, এবং টাকাগুলো ব্যাংকিং চ্যানেলই লেনদেন যদি হয়। আরেকটা হচ্ছে যে আমাদের মনিটরিংটা আরও বাড়াইতে হবে, সেটা দেশে এবং দেশের বাইরে। যখন কাউকে পাঠানোর জন্য রেকর্ড এজেন্সিগুলো কাজ করছে সেখানেও যেমন মনিটরিং থাকতে হবে। একজন কর্মী বিদেশে গিয়েছে, সেখানে তার চুক্তি অনুযায়ী বেতন পাচ্ছে কিনা, তার আবাসন আছে কিনা, তার খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, সেটাও আমাকে মনিটরিং আনতে হবে, এই সিস্টেমটা তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে আইনের মানে আইনের প্রয়োগ থাকতে হবে, বা আইনের যেটা বলি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান যে আইন হয়েছে, এই আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে, সেটা যে অপরাধী হোক। যদি মাইগ্রেন্ট ওয়ার্কার অপরাধী হয় তার বিরুদ্ধে যেমন, রিক্রুটিং এজেন্সি হলে রিক্রুটিং এজেন্সিদের বিরুদ্ধে তেমন, আবার যদি এমপ্লয়ার হয়ে থাকে তাহলে এমপ্লয়ারকেও সেই জায়গায় আনতে হবে। আমি মনে করি এই 3টাকে যদি ঠিকভাবেই করা যায় তাহলে দেখবেন যে এই সমস্যাটা সমাধান হবে। আচ্ছা, আমি অ্যাডিশনাল আরেকটা প্রশ্ন একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে অনেক সময় শোনা যায় যে ভিজিট ভিসাতে যায়, ও জেনেই যায় যে আমি ভিজিট ভিসাতে যাচ্ছি, বেসিক্যালি ভিজিটের জন্য যাচ্ছে, গিয়ে ও থেকে যায়, কিন্তু ওর ইন্টেনশন থাকে হচ্ছে গিয়ে থেকে যাবে সে। সো এখানে তো আসলে জনগণেরও এক ধরনের দায় আছে, যেটা তো আসলে ধরেন সরকার চাইলেও আসলে সলভ করতে পারবে না, কারণ সরকার তো জানে না যে আমি যদি এখন দুবাইতে ভিজিট ভিসায় যাই, সরকার তো জানে আমি ভিজিট ভিসায় যাচ্ছি এবং ফিরে আসবো, সরকারের ডেটাবেসে সেটাই থাকছে যখন আমি দেশ থেকে বের হচ্ছি, ভিজিট ভিসা দেখিয়ে বের হচ্ছি। এখন আমি ফিরলাম না, তাহলে সরকারের আসলে দোষ কোথায়, বা আমাকে আসলে কিভাবে মনিটরিং করবে সরকার আর কি, এইসব ক্ষেত্রে কি হয় আর কি? এখানে তো আমাদের অবশ্যই যিনি যাচ্ছে তারও কিন্তু সচেতনতা প্রয়োজন, যে আমি ভিজিট ভিসায় যাচ্ছি বা আমি জেনে যাচ্ছি, আর এটা রোধ করা তো একটু কঠিন হয়ে যায়। কিন্তু যদি এরকম থাকে যে ভিজিট ভিসায় যাওয়ার পরে ফিরছে না, এর যদি পরিসংখ্যান যদি মান্থলি বা ইয়ারলি যদি সরকারের কাছে থাকে, তাহলে সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে ভিজিট ভিসায় তাহলে আমি কোন জায়গাটায় আমাকে কাজ করতে হবে। যেমন আমি একটু অ্যাড করি আপনার সাথে, দুবাইয়ের রিসেন্ট টাইমে যে ভিসা লক হয়ে গিয়েছে, যে বাংলাদেশিদেরকে আর ভিসা দিচ্ছে না, মানে আরব আমিরাত আর কি, এটা একটা অন্যতম কারণই কিন্তু এটা যে ভিজিট ভিসাতে যায়, গিয়ে সে অবৈধভাবে থেকে যায়। সো এই যে ধরেন একটা পুরো শ্রমবাজার, একটা দেশের পুরো শ্রমবাজারটাকেই
মানে এরা নষ্ট করে ফেলেছে, শুধুমাত্র ভিজিট ভিসায় গিয়ে ওখানে মার্কেট নষ্ট করে ফেলেছে। ফলে কি হচ্ছে, যারা লিগ্যাল ভিসাতে ওখানে গিয়েছে তারা হিউমিলিয়েশনের শিকার হচ্ছে, তারা অপমানিত হচ্ছে। সরকারের সঙ্গে আরেক দেশের সরকারের মানে আরব আমিরাতের সরকারের সম্পর্ক খারাপ হয়েছে। নতুন ওই মার্কেটে নতুন করে আমরা ঢুকতে পারছি না, আমরা যেতে পারছি না, বাংলাদেশ সরকার রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। সো এই যে ভিজিট ভিসা নিয়ে যাওয়ার কারণে, থেকে যাওয়ার কারণে এই যে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর জন্য আসলে সরকার কি করতে পারে? এর জন্য কি আসলে যারা ভিজিট ভিসায় নিয়ে গিয়ে থাকছে তাদের জন্য তাদের পানিশমেন্টের আওতায় আনতে পারে কিনা সরকার? মানে কি করতে পারে আসলে আপনার মনে হয়? এখন অনেকে আছে যে ইচ্ছে করে গিয়ে কিন্তু তার ইন্টেনশনটা কিন্তু সে থেকে যাবে, ভিজিট ভিসায় যাচ্ছে। এখন এটা রোধ করা কিন্তু কঠিন। এটা কিন্তু আসলে কি যিনি যাচ্ছে তার ইন্টেনশন খারাপ ছিল, বা যারা পাঠাচ্ছে তাদের ইন্টেনশন বোধ এটা কিন্তু আসলে রাষ্ট্রের কঠিন। কিন্তু দেখেন, আমি দুবাইরে আপনি যেটা বললেন, আমি এই উদাহরণের সাথে যদি আমি করি, দুবাই সরকার দেখলো বাংলাদেশিরা ভিজিট ভিসায় এসে অনেকে থেকে গেছে, যায়নি। দুবাই সরকার দেখার আগে আমি যে আমার নাগরিক গেল, আমি কেন বের করতে পারলাম না ঢাকায় বসে যে কতজন দুবাই গিয়ে ফিরে নাই? তাহলে আমি যদি দেখি যে সংখ্যাটা বেশি, তাহলে আমাকে ইমিগ্রেশনে আরও কঠিন ব্যবস্থা, মানে আরও এখানে হচ্ছে যে স্ক্যানিংয়ের ব্যবস্থাটা আমাকে তাহলে কৌশল নিতে হবে। এবং কারা ফিরে নাই, তাদের নিশ্চয় পরিবার আছে। আমার রাষ্ট্রের ইমেজের জন্য তাদের পরিবারকে প্রেসার ক্রিয়েট করতে হবে, বা পরিবারের বিরুদ্ধে বা পরিবারকে নোটিশ করবে গভর্নমেন্ট, তোমার সন্তান তোমার স্বজন কেন ফিরে নাই। কারণ এটা তো ভাই ওই যে ব্যক্তিটা, মানে যদি বলে যার ইন্টেনশন খারাপ, সে ভিজিট ভিসায় গিয়ে আসলো না, কার উপরে দায়টা আসলো? রাষ্ট্রের উপর। ক্ষতি কিন্তু রাষ্ট্রের, ইমেজ নষ্ট হচ্ছে রাষ্ট্রের। তাহলে যদি এই সিস্টেমগুলো দেখেন, দুবাই সরকার কিন্তু বের করে ফেলেছে যে 1 লাখের মধ্যে ধরেন যে উদাহরণ দিচ্ছি যে 70,000-ই ফিরে নাই, এক্সাম্পল হিসাবে বলি। কিন্তু তার আগে যদি আমি বের করতে পারতাম যে 1 লাখ গেছে, 70,000 ফিরে নাই, কারা গেছে এদের বের করি, এদের ঠিকানা বের করি, এরা কোথায় গেল, কি অবস্থায়, আদৌ দুবাই আছে না, এরা লিবিয়া চলে গেছে না, ইউরোপ চলে গেছে না, কোথায় গেছে, তখন কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারবো, আমি তখন কৌশল নিতে পারবো যে এই জায়গাটা আমি কি করবো, কেউ ওই করা। কিন্তু আমরা কেন পারলাম না? যিনি গেছেন ঠিক আছে, ওনাকে আপনি আটকে, তাহলে আমি আজকে যখন দেখলাম 70,000 মানুষ ফিরে না, আমি কালকে থেকে এটারে আরও মানে কঠিন করে ফেলবো। কারণ আগে তো রাষ্ট্রের ইমেজটাকে তুলে ধরতে হবে, শ্রমবাজার তুলে ধরতে হবে। কিন্তু আমরা কেন পারতেছি না? এই সিস্টেমটা আমরা কেন ডেভেলপ করছি না? আমরা কেন ওই বাড়িতে এখন ভাই আমাদের প্রশাসন আছে, কেন নোটিশ করছে তোমার সন্তান যাওয়ার পরে ফিরে নাই ভিজিট ভিসাতে গিয়ে? কারণ দর্শক নিশ্চয় তখন দেখবেন যে কালকে যদি 10টা ফ্যামিলিকে আপনি যদি আইনের আওতায় নিয়ে আসতে পারেন, 11 নম্বর কিন্তু উনি কিন্তু হিসাব নিকাশ করে তখন যাবে। আমি পার হয়ে গেলে কি হলো, আমার তো বাবা আছে, মা আছে, সন্তান আছে, স্ত্রী আছে, সরকার তো ধরবে, বাবা আমি এই পথে যাব না। আর আমি যদি প্রকৃতভাবে ঘুরতে যাই, আপনি যদি প্রকৃত ঘুরতে যান, আমি ফিরবো, আমি তখন কিন্তু জোর মানে খুব সাহসের সাথেই যাব, কারণ আমি তো ফিরবো। কিন্তু আমার ইন্টেনশন যখন খারাপ হবে, তখন আমার চিন্তা হবে, আরে আমার তো বাবা আছে, আমি না, এটা তো যাওয়া যাবে না। তো আমরা কেন এই সিস্টেমে ঢুকতে পারছি না? থ্যাংক ইউ নয়ন ভাই। আমরা মোটামুটি আজকে অনেকখানি কাভার করলাম, অনেক কথা বলে। একটা পুরো সেক্টর কাভার করা আসলে এক পডকাস্টে আসলেই খুব ডিফিকাল্ট আর কি, এবং আপনার জার্নিতে অনেক বেশি ডাইভার্স জার্নি আর কি। আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি আমার অডিয়েন্সের জন্য কিছু বলতে চান আর কি। আপনার অডিয়েন্সের কে একটাই আছে যে আপনার মাধ্যমে তুলে ধরতে চাই, যারা এই ব্রডকাস্টটা দেখবে বা যারা শুনবে, এতে যে আমাদেরকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে আমরা যে সেক্টর নিয়ে আজকে আলাপ হলো, বা আমি যেটা বললাম, প্রবাস সেক্টর, হিউম্যান ট্রাফিকিং, অভিবাসন, এই জায়গাটা আমাদের আরও জেনে শুনে, আমাদেরও কিন্তু যারা যাচ্ছি তাদেরও দায়বদ্ধতা আছে। আমরাও জেনে শুনে ধরেন যে আরও খোঁজ খবর নিয়েই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে যাব। এবং সবসময় আমাকেও চিন্তা করতে হবে আমার সক্ষমতা কতটুকু আছে। যদি বলি যে আমি নিজে কোনো স্কিল না, কিন্তু আমাকে বলা হলো তুমি ইউরোপে গিয়ে একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করবা, আমাকে আগে চিন্তা করতে হবে আমি কি ইঞ্জিনিয়ার, আমি কি ওই স্কিলটা আমার আছে কিনা। যদি না থাকে তাহলে আমরাকে ওইটা অর্জন করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। তো আশা করি যে আপনার মানে এই প্রচারণার মাধ্যমে অনেকে উপকৃত হবে, বিশেষ করে যারা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিবে তারা এখান থেকে আরেকটু সচেতন হবে, এটা আমি এই করি, এবং আশা করি সবাই এটাতে একটু মনোযোগ দিয়ে তারা করবে। থ্যাংক ইউ সো মাচ নয়ন ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে।